দেখুন, সুমিত রায়, এবার সুমিত রায় প্রসঙ্গে আসি। সুমিত রায় নামটার সঙ্গে এ রাজ্যের লোকের এতদিন বিশেষ পরিচয় ছিল না। নামটা বিরাট করে শিরোনামে উঠে এলো গত শনিবার কাক ভোরে, যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পটুয়াপাড়ার ওই বাড়িতে রেড করলো শালবনী থানার পুলিশ। তারা বলল যে এই তল্লাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়ের খোঁজে। তার পরের দিন সুমিত রায়ের নামে অ্যারেস্ট ওয়ারেন্ট বের হলো এবং আজ সেই সুমিত রায়ের নামে এয়ারপোর্ট সহ সর্বত্র লুকআউট নোটিশ জারি হলো। কিন্তু এ তো গেল পুলিশি তৎপরতার কথা। সাধারণ লোকে নাম না জানলেও সুমিত রায়ের রাজনৈতিক গুরুত্ব কতটা ছিল সেটা তৃণমূলের নেতা নেত্রীদের কথা শুনে একেবারে স্পষ্ট বোঝা যাচ্ছে। আমি প্রথমে আজকে শোনাবো বিদ্রোহী তৃণমূলের নেতা, ৮০ জন তৃণমূল বিধায়কের মধ্যে ৬৫ জন যার পকেটে বলে দাবি করছেন, সেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আজ এই সুমিত রায়কে নিয়ে কি বলছেন। অভিষেকের অফিসে একজন সুমিত রায় আছেন। এই সুমিত রায় অল পাওয়ারফুল, মানে এর কাছেই দেখা করতে যেতে হতো। আমাদের এরকম অনেক এমএলএ আছেন ৫ ঘন্টা ৬ ঘন্টা বসে থাকার পর সুমিত এসে বলে দিতেন যে বসের আজকে সময় হবে না। এখন সুমিত রায় তো আবার শুনছি পালিয়ে বেড়াচ্ছেন, তো ধরা নিশ্চয়ই পড়বেন। সে নেপাল থেকে পড়বেন, না শ্রীলঙ্কা থেকে পড়বেন, না অন্য কোনো দেশ থেকে পড়বেন, নাকি রওনা দিয়েছেন ভানুয়াতুতুর দিকে, তা বলতে পারবো না। কিন্তু এটা মানে আশা করব যে সুমিত রায়ের কোমরেও যত তাড়াতাড়ি দড়ি পড়বে। পশ্চিমবঙ্গের বহু মানুষ, অন্তত আমাদের এই ব্লকে অনেকে আছেন, সুমিত রায়ের কোমরে দড়ি পড়লে তারা সবাই খুব আনন্দ পাবেন। দেখুন, এক্ষুনি অনির্বাণ বলতে পারে যে তো বিদ্রোহী তৃণমূল, তারা তো বলবেই। আচ্ছা বেশ, কালীঘাট তৃণমূলের এখন বৃহত্তম, সম্ভবত বৃহত্তম, সব থেকে বড়, সব থেকে শক্তিশালী, সব থেকে জোরালো স্তম্ভ কুণাল ঘোষ। এইবার দেখাবো কুণাল ঘোষ কি ভাষায় সুমিত রায়কে নিয়ে কটাক্ষ করেছেন, এবং সেই কটাক্ষ করার পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরাগ ভজন হয়েছিলেন। গতকালই একদম টাইম লাইন দিয়ে আপনাদের দেখিয়েছি, আমি সেই নাটকটা রিপিট করছি না, কিন্তু কুণাল ঘোষ ঠিক কী বলেছিলেন মিডিয়ার সামনে, যার পর এই বিষয় নিয়ে অভিষেকের সঙ্গে তার তর্কাতর্কি হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে যে তুমি জনসমক্ষে আমায় হেয় করছো, আর কুণাল ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায় তর্কাতর্কির আওয়াজে ছুটে আসেন। তার সামনেই কুণাল ঘোষ বলেন যে আমি কিন্তু সুমিত রায়কে ডিফেন্ড করতে পারবো না। এটা তো ব্যাকগ্রাউন্ডের স্টোরি, কিন্তু আসলে ঠিক কী বলেছিলেন কুণাল ঘোষ মিডিয়ার সামনে দেখুন। সুমিত রায়ের বিষয়ে আমি কোনো মন্তব্য করব না। এসব বিরাট উপদিক্কার ব্যাপার। হ্যাঁ, কার্যত তিনি মানে বস, তিনি তার ফ্যান ক্লাব হয়ে গেল। সুমিত রায় ফ্যান ক্লাব, সেই ফেরেবাজগুলো কোথায়, সেগুলোকে একবার পুলিশ কান ধরে টেনে আনুক যে সুমিত রায়ের ফ্যান ক্লাব। ইয়ার কি হচ্ছে? সুমিত রায়কে খুশি না থাকলে অভিষেকের টাইম পাওয়া যাবে না। অর্ধেক কর্মীদেরকে হতাশ করা হয়েছে। এইসব সুমিত রায় জাতীয় লোকজন, এরা গোটা পার্টিটার ১২টা বাজিয়ে দিয়েছে। ফলে আমি এসব বিরাট বড় বড় ব্যাপার, আমি সুমিত রায় নিয়ে কোনো মন্তব্য করব না। আমি ওই সেক্রেটারি ফ্যান ক্লাবের ফ্যান ক্লাব বিভিন্ন জেলা থেকে এসে আগে সুমিত দা ওই ফেসবুক পোস্টগুলো দেখুন না, এখন সব সুমিতের জন্মদিন, সুমিতের অমুক, এই সব কটা মিলে ওই জায়গাটাকে পুছিয়েছে। শোনা যায় সুমিত রায় তিনি নাকি নেতারা কখন কে আসবেন, পুলিশ কখন কে করবে, কার কোথায় যাবে তার সব নিয়ন্ত্রণ। সুমিত রায় আমরা যেটুকু বুঝতে পেরেছি, আমরা তো কাছাকাছি বিশ্বাসীর তালিকায় ছিলাম না, এবং মানে একটা বড় অংশে আমার একটা সময় তো ক্যামাক স্ট্রিট আমার কাজকর্ম পছন্দ করতো না, আমিও ক্যামাক স্ট্রিটের অধিকাংশ কাজকর্ম পছন্দ করতাম না। তার জন্য আমি তেলও মারতে যাইনি, মানে আমার কোনো ইয়ে হয়নি। এবং এই সুমিত রায়রা ভেতরটা যাবতীয়ভাবে চেষ্টা করছিল যাতে আমি নমিনেশন না পাই। তো ৭০-এর মুখে ছাই দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আমার নমিনেশন দিয়েছেন, এবং আমি ভগবানের আশীর্বাদে তৃণমূলের প্রার্থী হিসেবে জিতে এসেছি। এবার জয়ন্তর কাছে আসবো এই প্রশ্নে যে এহেন সুমিত রায় যদি শেষ পর্যন্ত পুলিশের হাতে ধরা পড়েন, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংকট কতটা ঘনীভূত হবে। জয়ন্ত। সুমন, সুমিত রায় তদন্তের ক্ষেত্রে নিশ্চয়ই একজন কি পার্সন, কিন্তু সুমিত রায়েরও একজন কি পার্সন আছে বলে আমার ধারণা। উনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অন্যতম ছায়াসঙ্গী এবং সমস্ত খারাপ কাজের সঙ্গী এবং খারাপ কাজের সাক্ষী। প্রশ্ন তো উঠবেই যে দেখো, এই সুমিত রায় তো তৃণমূলের লোক ছিল না, কখনো ভোটেও দাঁড়াননি, এমএলএ এমপিও না, তাহলে তিনি এই খারাপ কাজের সঙ্গী কেন হলেন বা সাক্ষী কেন থাকলেন, বা কার মদতে তিনি এসব কাজ করলেন? উত্তর তো একটাই, অভিষেক বন্দ্যোপাধ্যায়। না হলে সুমিত রায়ের কি স্বার্থ পড়েছিল? কারণটা হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্ররোচনায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যাবতীয় খারাপ কাজ সুমিত রায় করেছেন। সেই জন্যই আমি সুমিত রায়কে বললাম তদন্তে অন্যতম কি পার্সন।
আমার ধারণা সুমিত রায়কে যদি ধরা যায় এবং যদি ইন্টারোগেট করা যায় তাহলে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় আরো বড় জালে জড়াবেন। সাধারণ মানুষ বারবার প্রশ্ন করছেন, অলরেডি প্রশ্ন উঠতে শুরু করেছে ফেসবুকে, যে 3 বার গেল আর 3 বার বেরিয়ে এলো, হলোটা কি? আমার ধারণা যদি সব দিক রক্ষা করে, যেমন আমি তোমার এখানে বলেছি যে এটা কোনো কাজের কথা হবে না যে একজন ঢুকবেন আর জেল থেকে বেরিয়ে আসবেন, তখনও কিন্তু ইডি বা তদন্তকারী অফিসাররা এই প্রশ্নের মুখেই পড়বেন। কাজেই যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করতে হয় উপযুক্ত তথ্য প্রমাণের সাহায্যে, তাহলে কিন্তু সুমিত রায়কে লাগবেই লাগবে। শুধু তাই নয়, কালীঘাটের কাকুর সেই বিখ্যাত বক্তব্য তুমি মনে করে দেখো যে আমার সাহেবের কাছে কেউ ছুতে পারবে না, এত কনফিডেন্স কি করে হয়? তার কারণটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুমন, আমি আর 2 মিনিট সময় নেব। প্রত্যেকে দায়ী, শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা দোষ দিচ্ছি, তার সঙ্গে এই যে আমি রোজ টিভি খুললেই মনে করি রোজ সকালবেলায় যে কোনো 5 স্টার হোটেলে বোধহয় রেইড হয়েছে, পরে দেখে কোনো 5 স্টার হোটেল নয়, ওটা তৃণমূলেরই নেতা উপনেতা শাখা নেতার প্রাসাদোপম বাড়ি। কি করে হয়? প্রতিটা বাড়ি থেকে অস্ত্র উদ্ধার হচ্ছে, প্রতিটা বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে। কি করে হয়? তুমি বলছো সাধারণ মানুষের টাকা কি এর মধ্যে নেই? সাধারণ মানুষের টাকাও এর মধ্যে রয়েছে। আরো একটা কথা, অযোগ্য মেধাহীন লোকগুলো তারা গাড়ি আলো জ্বলা গাড়ি কি করে চড়তো, তারা কি করে এসি বাড়িতে থাকতো? আমি অনুব্রত মণ্ডলকে দেখেছি লাল আলো জ্বলা গাড়ি নিয়ে হাইকোর্টে এসছেন, তখন কেউ দেখেনি, তখন পুলিশ দেখতো না। আমি তোমাকে বলি যে মোগল সম্রাটদের নাম মনে আছে? একেবারে বাবর, আকবর, হুমায়ুন, জাহাঙ্গীর, শাহজাহান থেকে তোমাকে মনে রাখতে হবে মোহাম্মদ বিন তুগলকের কথাও, কারণ গত 15 বছরে তুগলকি শাসন চলেছে যা আমাদের পশ্চিমবঙ্গকে 150 বছর পিছিয়ে দিয়েছে। এর দায় কে নেবে? অবশ্যই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিতে হবে। পাশাপাশি আজকে যে লোকগুলোকে ডিম মারা হচ্ছে, কোমরে হাফ প্যান্ট পরিয়ে কোমরে দড়ি দিয়ে ঘোরানো হচ্ছে, তারা একাই দায়ী। আর যে লোকগুলো ডুবন্ত নৌকো দেখে লাফ দিয়ে দিল্লিতে গিয়ে বসে আছে, একটা অচেনা দলকে আশ্রয় করে বাঁচবার চেষ্টা করছে, তারা দায়ী নয়? তারা বাড়ি করেনি প্রাসাদোপম। আর একটা কথা বলি, তুমি বলছো তোমারও এই আশঙ্কা যে যারা ওইখানে গেল, একটা পা আউট হাউসে হোক, পাশের বাড়ি হোক, একটা পা সজলদের দিয়ে বসে গেল, তাদের বিরুদ্ধে ন্যায্য তদন্ত আর হবে না? কোথায় হচ্ছে? তারা বাইরে বেরোলে তারাও তো ডিম খেতে পারে, ডিম, সেই জন্যই তো তারা পালিয়েছে ডুবন্ত নৌকো ছেড়ে। আরেকটা কথা বলি, যে 15 বছরে সুশান্ত ঘোষের তদন্ত কতটা এগিয়েছে সে উত্তরও দিতে হবে। সরকার পরিবর্তনের পর 21টা কমিশন হয়েছিল, আমি নিজে কান্তিবাবুকে নিয়ে একটি কমিশনে গেছিলাম, তার ফল কি হয়েছে আমি জানতে চাই। মেসি কাণ্ডে আমাদের করের টাকায় সুমন, মেসি কাণ্ডের পরে 3 জন পুলিশ অফিসারকে নিয়ে একটি কমিটি তৈরি হয়েছে, টিভিতে দেখেছি। একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে নিয়ে একটি কমিশন তৈরি হয়েছে, 1 ম্যান কমিটি। কি হয়েছে? উত্তর দেবে না? তখনও তো আগের সরকার ছিল, এই প্রশ্নগুলোও কিন্তু উঠবে। আর একদল মানুষ দিল্লিতে গিয়ে দল পাকাবে, আর একদল মানুষ কাউকে ডিম ছুঁড়ে মারবে, তা কিন্তু হবে না। যা হবে এই অপরাধের জন্য সকলে দায়ী। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো দায়ী অবশ্যই, সুমিত রায়কে ধরা হবে এবং তারপর তাকেও ধরা হবে বলে আমার ধারণা। সজল দ্বারা বলতে পারবে কি প্ল্যান আছে তাদের মাথায়। কিন্তু ডুবন্ত নৌকো ছেড়ে যারা পালাবার চেষ্টা করছো, তোমরাও কিন্তু সমান দায়ী। সাধারণ মানুষ এটা নিশ্চয়ই বুঝতে পারছে। আচ্ছা, দুটো জিনিস বলি, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় 15 বছরের সরকারে, যদিও তিনি সরকারের অংশ ছিলেন না, তার জন্য যদি তিনি দায়ী হয়ে থাকেন, তাহলে সেই 15 বছরের মধ্যে 10 বছর সেই 15 বছরের মধ্যে 10 বছরে যে সরকারে ছিল এবং দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রী, একাধিক মন্ত্রকের মন্ত্রী ছিল, তার দায় হবে কি হবে না, তার নাম শুভেন্দু অধিকারী। এটা বলার সাহস কি জয়ন্তবাবু হবে? এক। দ্বিতীয় কথা, অভিষেক বন্দ্যোপাধ্যায় শুভেন্দুবাবুর বাবাকে টেনে কিছু বলেছিলেন বলে জয়ন্তবাবু বলছিলেন। আপনি ভুল দেখেছেন। আমি ভুল দেখিনি, কারণ হচ্ছে শুভেন্দু অধিকারীর একজন চালা ছিলেন, তার নামটা ভুলে যাচ্ছি, তিনি সরাসরি ভিডিও করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হুমকি দিয়েছিলেন, তাকে উদ্দেশ্য করে তিনি বলেছিলেন, আপনি স্যার সমালোচনা করতে পারেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় পাবলিকলি ক্ষমাও চেয়েছিলেন। আরে না না, একদম বর্ষীয়ান রাজনীতিবিদ শিশির অধিকারী সম্পর্কে যা বলেছিলেন, একদম কেন মানে এত আমি আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে প্রশ্নের উত্তর অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনোদিন দেয়নি। হ্যাঁ, যে আমরা তো রোজ বলি তোর বাপকে ডেকে নিয়ে আয়, তোর বাপকে ডেকে বল,
আমি তোর বাড়ির 5 কিলোমিটারের মধ্যে একদম। এসেছি, সেইটা আজকে অনির্বাণরা দিতে না, এসেছে। clarification না, না, সেই স্পষ্টভাবে clarification দিয়েছিলেন, সে কখনো media দেয়নি। একদম দিয়েছিল। যাক, আমি সেটার মধ্যে যাচ্ছি না, একদম নেতার দিয়েছিল। বাপকে ডাকবে জনগণ, যার বাপকে ডাকার ডাকছে, এখন আমি সেটা নিয়ে বলছি না। আমি আপনাদের কাছে একটা সহজ সরল কথা বলতে চাই, যেটা জয়ন্ত দা এক্ষুনি বলছিলেন। আমি আপনাকে বলছি যে যে যাই করুক না কেন, আপনি নিশ্চিন্তে থাকুন, সবার বিচার হবে একটা দিন। আপনাদেরই মধ্যে, হয়তো জয়ন্ত দা বলেননি, একটা বড় অংশের মধ্যে অভিযোগ ছিল সেটিং সেটিং সেটিং। দেখুন, এটা রাজনীতিও আছে, সরকারটাও চালাতে হবে। তুমি বলছো সিস্টেমটাও- যারা ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক সব হবে, করছেন সব আর হবে। যদি অপরাধ করে থাকে, তোমাদের সে আমিও যদি অপরাধ করে পার্লামেন্টে থাকি, তোমাদেরকে ভোট আমিও দিচ্ছে বলছি, এনডিএ দেখুন, আমি সবথেকে বলছি, বড় শরিক। জনতা আমাদের হ্যাঁ। ভোট দিয়েছে, হ্যাঁ। আমাদের সেই দায়বদ্ধতাও আছে। আমি আপনাকে বলি, পার্লামেন্ট চালানোটাকে সুষ্ঠুভাবে বিল পাস করার দায়বদ্ধতাও যেমন সরকারের আছে, ঠিক সেমন ভাবে যে অপরাধী হবে তাকে জেলে পাঠানোর দায়বদ্ধতা আছে। সুমন, সাধারণ বাকিটা মানুষ সময়ের ভোট অপেক্ষা। পেল। মনে রেখো, বিজেপি যা ভোট পেয়েছে, একটা বৃহৎ অংশ তো তৃণমূলও পেয়েছে। আজকে যারা অন্য দলে চলে যাচ্ছেন, তাদের যারা ভোট দিয়েছে, আজকে তারা কি পেল? আমি দেখুন, জনগণের সঙ্গে তো দেখো total জানতো, আলাদা। পলিটিক্সে গিভ অ্যান্ড টেক নীতির ওপর চলে। আমি বলছি, আমি তো সজলের সঙ্গে একমত যে বিল পাশ করানোর দায়িত্ব অবশ্যই কেন্দ্রীয় সরকারের, কেন্দ্রীয় শাসক দলের যারা চালাচ্ছে, যাদের ঘাড়ে হাত রেখে বা যাদের ওপর স্তম্ভের ওপর একেবারে ডিপেন্ড করে একটা বিল পাশ করাবেন, তারপর তাদের ক্ষেত্রে নিরপেক্ষ তদন্ত হবে তো? অন্যায়ের ক্ষেত্রেও এই প্রশ্ন, এই সংশয় কিন্তু থাকবেই। হ্যাঁ, অন্যরকম যদি ব্যতিক্রমী উদাহরণ হয়, আবার এই অনুষ্ঠানেই দেখাবো, সজলকে সাধুবাদ জানাবো। এটা আগেও হয়েছে, শুনুন না, বিল পাস করাতে অনেক সময় তৃণমূলকেও কাজে লেগেছে। আপনারাই বলেছেন ওয়াকআউট করেছে, এই করেছে, তাই করেছে। তুমি এক্ষুনি বলছি, জগদীপ ধনকরের উদাহরণই দিতে পারো। আজকে কি হচ্ছে দেখো, ওই ব্যক্তির নাম কনিষ্ক কোনো পণ্ডা, চিন্তা নেই। ওই ব্যক্তির নাম কনিষ্ক পণ্ডা, যাকে আচ্ছা ভাই, উদ্দেশ্য করে কনিষ্ক অভিষেক পণ্ডার বন্দ্যোপাধ্যায়- নাম না, এটা তো মনে কনিষ্ঠ আছে। বন্দ্যোপাধ্যায় ব্যাপার না। আমি বলছি, আমার মনে হয়, এক সেকেন্ড, এই অভিযোগটা আজ ওঠা উচিত। আমি আপনাদের মাধ্যম দিয়ে আমি মুখ্যমন্ত্রীকে মনে করিয়ে দিতে চাই, যে ছেলেটা থাপ্পড় মেরেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই ছেলেটা কি করে মরে গেল? সেই ছেলেটার মৃত্যু তদন্ত থাপ্পড়টা কোথায়? যে মারলো, আমি তোমায় জানিয়ে রাখি, একদম, একদম। হ্যাঁ, না না, গায়েব নয়, একেবারে আনন্যাচারাল ডেথ হয়েছিল। শুনে রাখো, ইউডি হয়েছিল, অ্যাক্সিডেন্টে আনন্যাচারাল ডেথ, কিন্তু যে দুর্ঘটনা কিনা এই প্রশ্ন তোমরা বহুবার তুলেছো। কমপ্লেন করেছি ডিজির আচ্ছা, কাছে হ্যাঁ। এই কিছুদিন আগে, গত মাসেই, যে দেবাশিস আচার্যর মৃত্যুর কারণটা কেউ বিজেপিতে যোগ দিয়েছিল, তাহলে আমাদের কর্মী, হ্যাঁ। আমাদেরও দায়বদ্ধতা আছে ঠিক। যে ও কি করে মারা গেল সেটা টোটালটা তদন্ত করতে। আমি এই আমাকে পাঠিয়ে দেবো আপনাকে। আর যেটা হচ্ছে, একদম। জয়ন্ত দাকে একটা হ্যাঁ। বললেন, আমি এই প্রসঙ্গে একটা কথা বলছি। অভিষেক ব্যানার্জি সম্পর্কে আমি রীতিমতো রিসার্চ করেছি, কারণ ওই অভিশাপটাকে কি করে, এটা আপনারা হাসতে পারেন, আমি না করেছি। না, হাসছি না, এবং হাসছি আমি- এই ভেবে যে আপনি এই সরকার যদি কন্টিনিউ করতো, পিএইচডিও পেতে পারতেন। হ্যাঁ, রিসার্চ যখন বিষয়টা করেছেন। হচ্ছে যে অভিষেক ব্যানার্জি সম্পর্কে এই কারণে সুমিতের বিষয়টা আমি খুব ভালো করে জানি। ভাইপো হচ্ছে একটা রীতিমতো গোয়াক্ষর গোমা, মানে কি বলে না, পেটে ঘুষি মারলেও গোয়াক্ষর গোমাংশ বলে না, কক্ষর গোমাংশ। ও হচ্ছে ক্লাস 8-এর সব সাবজেক্টে কোনোটাতে ডবল ডিজিট পায়নি। নবনানন্দা থেকে ওকে টিসি দেওয়া হয়েছিল, ঠিক আছে? ও দিল্লি থেকে তারপর উচ্চ মাধ্যমিক করে, ওর এমবিএটা হচ্ছে আনরেকগনাইজড। যেটা বলার 13 দিনের মাথায় আমাকে অ্যাটাক করা হয়, যেটা আমি কমপ্লেন করার পরে 2018-এর 21শে ডিসেম্বর, আমি 9 ডিসেম্বর আমি ইনস্টিটিউটের করেছি। তো রেকগনিশন বাতিল হয়ে গেছিল, সে কি করবে? আমি যেটা বলছি, ক্লাস 8-এ সব সাবজেক্ট, আপনি যদি বলেন ববি এমএসসি ফার্স্ট ক্লাস নয়, আপনাকে আমি ছাড়বো না তো? তাহলে আমি তো বলছি ওপেনেতে যে ক্লাস 8-এর সমস্ত সাবজেক্টে কোনটা 10 পাইনি, ডবল ডিজিট পাইনি। হ্যাঁ, কিন্তু তার সঙ্গে তার না, আমি বলছি, তাহলে আপনি বুঝতে পারেন যে কিরকম তার ব্রেন যদি হয়ে থাকে, তার কি সম্পর্ক থাকবে? এবং তার টোটাল বুদ্ধিদাতা হচ্ছে সুমিত। এক সেকেন্ড, সুমিত এবং তার বাবা শম্ভু মারা গেছেন। এই টোটালে সুমিত হচ্ছে 2018-এ বেহালাতে ওর ভোটার ছিল, লিস্টে নাম ছিল, আবার মারা করেছিল। আমি পিপল রিপ্রেজেন্টেটিভ অ্যাক্টে কমপ্লেন করেছি, আরজি আফতাব ওর এগেইনস্টে কেস করেনি, অ্যাকচুয়ালি এটা অফেন্স, কিন্তু কিচ্ছু করেনি। আরজি আফতাব পুরো অভিষেকের হয়ে এবং মমতার হয়ে কাজ করেছে, সমস্ত ডকুমেন্টস। আজকে নয় লড়াই আমার 2014 থেকে অভিষেকের বিরুদ্ধে যে সমস্ত আমি করেছি, এগুলো মিডিয়াতে আসেনি, আর কেউ আমাকে হেল্প করেনি।
আমি একেবারে এই রিগিং এর আলাদা অনুষ্ঠানও করতে হবে, কিন্তু উনি বলছেন ডাবল ডিজিটের কথা, আমি বলছি যে দুর্নীতির অঙ্ক তো ট্রিপল ডিজিট ছুঁয়েছে। আমি বলছি সেটা আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। অনির্বাণ কিছু বলতে চাইবে? না, আমি একটাই কথা বলতে চাইবো, সেখানে হচ্ছে যা যা অভিযোগ অভিজিৎ বাবু করছেন তার সব তদন্ত হোক। একই সঙ্গে আমি এটাও বলছি, যা যা অভিযোগ বিজেপির নেতারা, তৃণমূলের যে সকল নেতারা এখন বিজেপিতে গেছেন যাওয়ার আগে করতেন, সেগুলোরও তদন্ত হোক না। আজকে সুদীপ বন্দ্যোপাধ্যায় কিনে এত কথা হচ্ছে, সুদীপ বন্দ্যোপাধ্যায় তো কোটান কোট জেল খাটালো, কোটান কোট, আমি আবারও বলি সিবিআই অ্যারেস্ট করেছিল তো, আজকে তিনি নাকি কেন্দ্রীয় মন্ত্রী হতে পারেন। আপনাদের চ্যানেলেই ব্রেকিং ট্রেকিং হচ্ছিল, তিনি নিজে অবশ্য অস্বীকার করেন। যদি সেটা হয়ে থাকে সজলদা তখন সুদীপ বন্দ্যোপাধ্যায় তুমি কোন দলে? আবার বলছি শোনো না ভাই, তুমি আমাকে একটা কথা বলো, দেখো তুমি কদিন আগেও ছিলেন নিরপেক্ষ, বিশেষজ্ঞ হয়ে আসতে, আইনজীবী আরে ভাই তুমি মুখপাত্র হলে যাবে, আরে ভাই শোনো না, আমি বলছি কিন্তু আমি ভাই আমি ঠিক কথা, আমি 14 দল লাফিয়ে বেড়াই। তুমি আমাকে সিপিএম ছিলে, আঞ্চলের ছিলে, আমি তুমি তৃণমূল হলো, এসব বলো না, এসব বলো না, তুমি সজল তুমি কি বলছো যে অনির্বাণ আগে ভালো তৃণমূল ছিল, এখন তোমার বিচার মুখপত্র হলো ভালো হবে, তৃণমূল, দলটা উঠে গেল যাবে। তারপরে আমি করতাম, তুমি বলো কংগ্রেস থেকে এই ভালো তৃণমূল অপেক্ষাকৃত কম ভালো তৃণমূল, তত ভালো তৃণমূল নয়, আর খারাপ তৃণমূলের মাঝখানে আমি জানি না। যে এইবার কিন্তু উইথ আ ভেরি সিরিয়াস নোট, সাধারণভাবে আপনারা জানেন পারিবারিক গোলমালের ভেতরে কোনো সংবাদ চ্যানেলের থাকা উচিত না বলে আমরা বিশ্বাস করি, আমরাও থাকি না, কিন্তু পাবলিক ফিগার হিসেবে বাবুন বন্দ্যোপাধ্যায় যদি বলেন যে তৃণমূলের এই অবস্থার জন্য অভিষেকই দায়ী, নিঃসন্দেহে সেটা শিরোনাম হয়। ঠিক সেটাই হলো, এইবার দেখাবো। আমি অবশ্যই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দায়ী করব। অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা ঠিক করেনি। শুভেন্দু অধিকারী যা বলবে তাই করব। শুভেন্দু অধিকারীকে আমি ভালোবাসি। ভোটে ভরাডুবির জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কড়া সমালোচনা, আর সেই সঙ্গে শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়। বিরোধী থেকে শুরু করে দলের অভ্যন্তরে সবাই তো নিশানা করছেই, এবার ঘরের ভিতর থেকেও আক্রমণে বিদ্ধ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অ্যাকচুয়ালি যারা সিনিয়র আছে তাদেরকে একটু সম্মান দিতে হয়। সিনিয়রদের সম্মান দেওয়াটা কিন্তু জীবনের সব কিছু। একজন জুনিয়র কাউকে সম্মান দিতে পারিনি, অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা ঠিক করেনি। ও নিজে বলতে পারতো যদি দিদিকে ভালোবাসতো যে আমি পার্টি থেকে সরে যাচ্ছি, আমি কিছুদিনের জন্য একটু রেস্টে থাকছি, দিদির জায়গাটা আরও ভালো হতো। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে যখন বিদ্রোহের সবকিছু ছারখার, তখন তার জন্য কাকার নিশানায় ভাইপো। নিশ্চয়ই বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্যে, আমি শুধু না, যে 22 জন গেছে সেই 22 জনকে জিজ্ঞাসা করবেন, তারা তাই বলবে। সম্মানের সবাই ভুখা, সম্মান সবাই চায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করার পাশাপাশি শুভেন্দু অধিকারী সম্পর্কেও নিজের অনুভব স্পষ্ট করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই। জানিয়েছেন তিনি বিজেপিতে যোগ দিতে প্রস্তুত। শুভেন্দু অধিকারী যা বললো তাই করবো। উনি ভালোবাসার মানুষ এবং কাজের মানুষ, মানে কাজ কিভাবে করতে হয় সেটা উনি জানেন। শুভেন্দু অধিকারী রাখলে সবার আগে আমার পারমিশন থাকবে। যদিও 2024 সালেই বাবুন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমার পরিবারের ও কোনো মেম্বার বলে আমি মনে করি না। আজ থেকে আমি সব সম্পর্ক, শুধু আমি নই, আমাদের রক্তের পরিবারেরও যারা আছে, মামাটি মানুষের পরিবারেরও যারা আছে, সমস্ত সম্পর্ক ওর সাথে থেকে ছেদ হয়ে গেল। বিকজ আমি টোটাল ডিসঅ্যাসোসিয়েট করে দিয়েছি আমাদের ফ্যামিলি বন্ডিং, নো রিলেশন। আগামী দিনে কি বাবুন বন্দ্যোপাধ্যায়কে দলে নেবে বিজেপি? শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, এটা বলতেই হবে যে একই দিনে কালীঘাট তৃণমূল জোড়া ধাক্কার মুখে পড়ল। একদিকে এটা স্পষ্ট হয়ে গেল যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রাই আসল তৃণমূল, সেই মর্যাদা তাদের দিলেন বিধানসভার মাননীয় স্পিকার রথীন্দ্র বসু। আর আমার সম্পূর্ণ অন্য ক্ষেত্রে একটা কৌতূহল আছে, পরে বিস্তারিত আলোচনা করব কোনো দিন, যে এই যে নভেম্বর মাসে কলকাতা পুরসভার ভোট হতে চলেছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কার্যত গতকাল সেটা ঘোষণা করে দিলেন যে 7ই ডিসেম্বরের মধ্যে ভোট তৈরি হবে। সেই পুরো ভোটে কি কালীঘাট তৃণমূল আর ঋতব্রতর নেতৃত্বে বিদ্রোহী তৃণমূল তাহলে আলাদা প্রার্থী দেবে? কিন্তু সে তো অন্য প্রসঙ্গ, অন্যদিন আলোচনা হবে। আপাতত প্রসঙ্গে ফিরি। একদিকে বিধানসভা স্পিকার প্রথম ল্যাপে বিদ্রোহী তৃণমূলকেই মান্যতা দিলেন,
কালীঘাট তৃণমূলের কাছে আজকে সর্বদলীয় বৈঠকের আমন্ত্রণই পৌঁছয়নি বলে তাদের অভিযোগ। আর অন্যদিকে আজই আপনারা দেখলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের ভেতর থেকেই তৃণমূলের এই ভরাডুবির জন্য অভিষেককে অন ক্যামেরা দায়ী করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়। ভাইপো অভিষেককে কাকা বাবুন সরাসরি কাঠগড়ায় তুলে বলছেন যে অভিষেকের জন্য তৃণমূলের এই অবস্থা। একদিকে দল ভেঙে খান খান, অন্যদিকে অভিষেকের ওপর তদন্তের ফাঁস ক্রমশ শক্ত হচ্ছে, আর আজ বাবুনের বিদ্রোহ। কত সংকট আর বাড়বে মমতা বন্দ্যোপাধ্যায়? বিশ্বনাথ দা কি বলে? ঘরও গেল, বাহারও গেল, ওনার দলও গেল, ওনার পরিবারও গেল। দেখুন, আজকে যখন পরিষদীয় দল ভাগ হয়ে বিভাজিত হয়ে পুরো অংশটাই কার্যত একটা আলাদাভাবে স্পিকারের সাথে বসলেন বিজনেস সেশনে, মানে বিজনেস কমিটির মিটিংয়ে, ঠিক উল্টো দিকে আপনি যদি লক্ষ্য করেন তাহলে কলকাতা কর্পোরেশনের গতকালের যে মিটিং শুভেন্দু অধিকারী গিয়েছিলেন, সেখানে সজলদেরকে ঠেলে ববি হাকিম থেকে শুরু করে কাজরি বন্দ্যোপাধ্যায়রা সামনে চলে আসলেন, সজলরা পিছিয়ে গেল। এবং আজকে এই বাবুন বন্দ্যোপাধ্যায় দিল্লিতে যাচ্ছেন, কেন যাচ্ছেন তো বোঝা যায়, কারণ 2021-এর ঘটনা, আমি হয়তো কিছুটা সাক্ষীও। বাবুন সেই সময়ই বিজেপি চলে যাওয়ার কথা প্রার্থী হতে চেয়েছিলেন সম্ভবত হাওড়ায়, একদম ভোটার কার্ড উনিই তো বোধহয় ভোটার কার্ড চেঞ্জ করেছিলেন, এবং সেই তারপরে সময় টিকিট পেলেন প্রসূনবাবু। সেই সময় শেষ মুহূর্তে কি জাদু বলে, হয়তো প্রশাসনিকভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় তাকে আটকে রেখেছিলেন, কিন্তু কোলাঘাট পর্যন্ত প্রায় চলে যাওয়ার মতন অবস্থা তার তৈরি হয়েছিল। আজকে সেই বৃত্তটা পূরণ উনি করতে যাচ্ছেন দিল্লিতে। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে নিঃস্ব যে দলের সবাই চলে যাচ্ছে, দিল্লিতে তার সংসদীয় দল ভেঙে আলাদা দলের সাথে মার্চ করেছে এনসিপিআইয়ের সাথে, কলকাতাতে ঋতব্রতর নেতৃত্বে বিধানসভাতে একেবারে কমপ্লিটলি দলটা ভেঙেছে এবং সেটা আলাদা পৃথক গোষ্ঠী হিসাবে মর্যাদা পাচ্ছে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে ডাকা হচ্ছে না, তার দলের কুণাল ঘোষকে ডাকা হচ্ছে না। ফলে কুণাল ঘোষ যারা এখনও রয়েছেন তার সাথে, তাদেরকে বাধ্য করে ঋতব্রতদের মর্যাদা দিয়ে তাদেরকেই বিরোধী দলের স্বীকৃতি দেওয়া হচ্ছে। আর কলকাতা কর্পোরেশনের যা সিচুয়েশন আমি দেখতে পাচ্ছি, তাতে তো মনে হয় আগামী যে ডিসেম্বর মাসে নির্বাচনের কথা মুখ্যমন্ত্রী বলেছেন, সেইখানে হয়তো ঋতব্রতদের একটা গোষ্ঠী প্রত্যেকটা আসনে হয়তো প্রার্থী দেবে। মমতা বন্দ্যোপাধ্যায় কি পারবেন তার মানে প্রত্যেকটা ওয়ার্ডে প্রার্থী দিতে? 144টা ওয়ার্ডে প্রার্থী দিতেন। দেখুন, ভাবতে পারেন গতবারের 21শে জুলাই কাউকে বললে বিশ্বাস করতেন যে এই বছরে 21শে জুলাইয়ের কিভাবে উদযাপন হবে সেটা তৃণমূল ঠিকই করে উঠতে পারছে না, আদৌ হবে কিনা, কোন স্তরে হবে, কোন আকারে হবে। এটা কিন্তু ভাবার যে দেখুন, দল তো ভেঙেছে কেন, খুব পরিষ্কার। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায় যত আঁকড়ে ধরে রাখেছে, কি সম্পর্ক আমি জানি না, কোন রক্তের সম্পর্ক আমি জানি না, কিন্তু যত উনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে কোনোভাবে প্রোটেক্ট করতে চাইছেন, ততই দলটা আরও ভাঙছে, পরিবারটা তার ভাঙছে, খান খান হয়ে যাচ্ছে। পরিবারের সদস্যরা অভিষেকের বিরুদ্ধে কথা বলছে, দলের সমস্ত সদস্যরা তার মানে অভিষেকের বিরুদ্ধে কথা বলছেন। কিন্তু তারপরেও আমি বলবো, আজকে যারা সংসদের মধ্যে বিভাজন তৈরি করেছেন বা নতুন দলে যুক্ত হয়েছেন বা বিধায়ক যারা যুক্ত হয়েছেন, এরা কিন্তু নানা ক্যাটাগরির। কেউ নিজের বিপুল সম্পত্তি তৈরি করেছেন, সম্পত্তির থেকে বাঁচার জন্য, তদন্ত থেকে বাঁচার জন্য তারা বিজেপির কাছাকাছি যেতে চাইছেন, বলছেন আমরা এনডিএকে সমর্থন করব, আমরা মানে বিজেপির উন্নয়ন যজ্ঞে সামিল হয়ে গেলাম। একেবারে পরিষ্কার কোটি কোটি টাকা এরা করেছে, দুর্নীতি করেছে, দুর্নীতির তদন্ত থেকে বাঁচার উপায় এরা খুঁজে বাড়ছে। যেমন করে এক সময় আপনার মনে থাকতে পারে প্রফুল প্যাটেল বিপুল সম্পত্তির মানে জাস্ট বিজেপিতে চলে গেল, তদন্ত বন্ধ হয়ে গেল। এটা তো আমরা দেখেছি পশ্চিম ভারতবর্ষের। ফলে এরা অজস্র উদাহরণ আছে, পরের পর তার বিরুদ্ধে এবং নির্বাচন এলে সেই তদন্তের গতি বাড়ত, তারপর কার্যত তাকে রাজনীতিতে জড়ভরত করে দেয়া হলো। তৃণমূল কংগ্রেসের যে অংশটা বিপুল টাকা করেছে, তারা আজকে দিল্লিতে আলাদা সাংসদ মানে আলাদা গোষ্ঠী তৈরি করেছে একটা অংশ, কলকাতাতেও তাই। আরেকটা অংশ হলো যে সত্যি তারা কোণঠাসা ছিল, ইন ট্রু সেন্স কোণঠাসা ছিল, যে দলের মধ্যে কোণঠাসা ছিল, দলের মধ্যে কোনো বক্তব্য রাখতে পারতো না, তাদের পিছিয়ে রাখা হয়েছিল। সেই অংশটাও বিদ্রোহ ঘোষণা করে বেরিয়ে চলে গেছে। আরেকটা অংশ হলো যে ক্ষমতার ভিত্তির মধ্যে গত 15 বছর ধরে ছিলেন, অভ্যাসে পরিণত করেছেন।
এরা হয়তো দুর্নীতি কেউ কেউ করেনও নি, কিন্তু এই 15 ক্ষমতা বছর ছাড়া টিকতে পারবেন না, জল ক্ষমতা ছাড়া ছাড়া মাছের পারবে মতো না। অবস্থা। কারণটা মানে জল ছাড়া যেমন মাছ বাঁচে না, এরা ক্ষমতা ছাড়াও বাঁচতে পারবে না। ফলে এরা লাল বাতি নিয়ে অভ্যস্ত, এরা সরকারি সুযোগ সুবিধা নিয়ে ব্যস্ত, এরা মানে যে দম লাগে, যে দম এর মধ্য দিয়ে শুভেন্দু অধিকারী বিরোধী দলের নেতার ভূমিকা পালন করেছেন, সেই দম তাদের নেই। সেই দম নেই জন্য বিরোধী দলের নেতৃত্বের যেতে চাইছেন না, শাসক দলের সাথে যুক্ত হতে চাইছেন। আরেকটা অংশ আছে, এটা আপনি একটু কিছুদিন পরে বুঝতে পারবেন, যে আপাতত বাবা একটু জলে মানে জল যেদিকে যাচ্ছে সেদিকে চলে যাও, এরা কিন্তু কেউ কেউ ফিরে আসতে পারে সুমন্ত। আমি বলছি, আমি গতকাল রচনার অবস্থানটা দেখে আমার কিন্তু সন্দেহ বেড়েছে যে এদের মধ্যে একটা অংশ যে ভাই যখন ঝড় আসে মাথাটাকে নিচু করো, তারপরে যেই ঝড়টা চলে যাবে আস্তে আস্তে যেখানে ছিলাম সেখানেই পজিশন নাও, এইরকম একটা সিচুয়েশনও কিন্তু আসতে পারে। কিন্তু আমি কিন্তু একজন অধ্যাপক হিসাবে দুটো জায়গা থেকে আমার কনসার্ন। ধরুন পশ্চিমবাংলার বিধানসভায় 285 জনই যদি শাসক দলের হয়, তাহলে সেটা যে খুব ভালো নয়। সুমনদা বারবার বলি, ওরা পক্ষে মারাত্মক। আবার একইভাবে আমি আপনাকে বলবো যে দেশের রাজনীতিতেও যেভাবে দল ভাঙানোর রাজনীতি আমি মহারাষ্ট্রে দেখেছি, কর্ণাটকে দেখেছি, পশ্চিমবাংলায় দেখলাম, আমার কাছে কোনো একটা জায়গায় মনে হয় যে পার্লামেন্টারি ডেমোক্রেসিতে নীতি নৈতিকতার বিরাট গুরুত্ব আছে। আমি হয়তো মানে আমি বলছি যে এই এন্টার তৃণমূল ভাঙাতে সবচেয়ে বেশি লাভবান বিজেপি হলো, এটা নিয়ে কোনো বিতর্ক নেই। এবং তৃণমূল ভেতর থেকে না ভাঙলে বিজেপির পক্ষে সম্ভব ছিল না ভাঙানো, এমন তো না পুলিশ প্রশাসনকে দিয়ে ভাঙিয়েছে। তাহলে পরিষ্কার মানে এই যে এই ভাঙাটাতে সবচেয়ে বেশি লাভবান হবে বিজেপি, কারণ আগামী অল্প সময়ের মধ্যে তাদের একটার পর একটা যে বিল, তাতে 1 নেশন 1 ভোট বিল, তার মধ্যে ডিলিমিটেশন বিল, মহিলাদের রিজার্ভেশন বিল, এগুলো পাস করার জন্য মানে নরেন্দ্র মোদী সরকার একদম উগ্রীব হয়ে আছেন, যে কোনো মূল্যে তারা পাস করাতে চাইছেন। ফলে সেইখানে তৃণমূল কংগ্রেসের এই অংশটা যারা সরাসরি বলছেন আমরা এনডিএকে সমর্থন করব, এবং এমনও শোনা যাচ্ছে, যদিও এটা সমর্থিত নয়, যে তাদের মধ্যে কেউ কেউ মন্ত্রী হতে পারেন, আমি জানি না মন্ত্রী হবেন কিনা, কিন্তু যে সম্ভাবনা তৈরি হয়েছে, কারণ সম্ভাবনা রাজনীতির সম্ভাবনার শিল্প একদম। ফলে আগামী দিনে এইটা প্রশ্ন আসবে যে 12 বছরে নরেন্দ্র মোদী এই রাজ্যে কাউকে ক্যাবিনেট র্যাঙ্ক দেননি, এমনকি সুকান্ত মজুমদারকে নয়, তাহলে কি শেষ পর্যন্ত সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কপালে ক্যাবিনেট র্যাঙ্ক জুটবে পশ্চিমবাংলায় প্রথম নরেন্দ্র মোদী মন্ত্রিসভায়? আমার শুধু একটাই কথা, যে দুজন প্রতিমন্ত্রীর কথা শোনা যাচ্ছে, তাতে নিঃসন্দেহে যারা হবেন তারা খুব আনন্দ পাবেন, আর যারা হবেন না তারা কিন্তু দ্বিগুণ বা তিনগুণ দুঃখও পাবেন। মানে বিরোধী ক্যাম্পে মোটামুটি এটা নিয়ে টানা পড়ে, তুমিও নিশ্চয়ই জানো। প্রথম কথা হচ্ছে যে দেখুন, কে দুঃখ পাবে কে আনন্দ পাবে আমি বলতে পারবো। তোমরা আনন্দ পাচ্ছ না বলছি, আমি ব্যাপারটা তোমাদের কি আছে, আমাদের কিছু হারানোর ব্যাপার নেই, কারণ সবই আমাদের হয়ে গেছে। যা আমার বলছি, আমি আপনাকে একটা কথা বলছি, দেখুন আপনার একটা কথাকে আমি সমর্থন করছি, একটা কথাকে বিরোধিতা করছি। সেটা হচ্ছে আপনি বলেছেন বিজেপি দল ভেঙেছে। আচ্ছা, সত্যি কি বিজেপি দল ভেঙেছে? ছুটে ছুটে আসছে, বলছে সেটা বিশ্বনাথ চক্রবর্তী বলেছেন যে দল তাকে ভাঙতে হয়নি, এরাই দৌড়ে যাচ্ছে বলছে। আমি যদি বলি যে সুমনদা আমি আপনাকে সমর্থন করব, আপনি আমায় কি দিয়ে আটকাবেন? আপনি আমি আপনাকে সমর্থন করব, এটাই হচ্ছে এক। আর দুই হচ্ছে বিশ্বনাথ দা যে কথাটা বললেন, সেটা হচ্ছে 1 ভোট 1 নেশন, মহিলা বিল, 1 নেশন 1 ভোট, 1 নেশন 1 ভোট, হ্যাঁ, মহিলা বিল, আরেকটা কি বললেন জানেন? ডিলিমিটেশন। এই যে জিনিসগুলো, এগুলো উন্নততর ভারতবর্ষের জন্য আপনি জরুরি মনে করেন কি করেন না? যদি আপনি জরুরি মনে করেন, যদি মনে করেন এই ছোট রাজনীতির থেকে ওটা আমার কাছে বড়, তাহলে আপনাকে এই জিনিসটা, আপনি যদি ওই জায়গায় থাকতেন আপনিও অ্যাকসেপ্ট করেন। আমাকে একটু শোনো ভাই, আমি বলছি এই মানুষগুলো, কাকলি ঘোষ দস্তিদাররা কয়েকদিন আগেই মানে আপনার গিয়ে লাল বাতিতে টিপেছে, মানে সংসদে লাল বাতিতে টিপেছে, এই সব এই মানুষগুলো, এই 20টা মানুষ, এই তৃণমূলের 20টা মানুষ কিছুদিন আগে বিশ্বাস করতো যে 1 নেশন 1 ভোট আমরা সমর্থন করি না, এবং তারা সংসদের মধ্যে ডিলিমিটেশন বিল যখন পাস হচ্ছিল তখন তারা লাল বাতিতে টিপেছিল। আজকে তাদেরকে সবুজ বাতিতে টিকতে হবে কেন?
তারা টিকবে না। আমি তো, তুমি কেন ওদের হয়ে বলছো রে বাবা? আমি বলছি এই কাকুরি গোষ্ঠী বেঈমান কাপুর খান মতো আছে। কি হাসি বাবা এর মুখে। না, এরা তো তৃণমূলের প্রতীকে জিতেছিল। দিনের পর দিন আপনার স্টুডিওতে বলেছি বিজেপিতে প্রতীকে জিতে যারা তৃণমূলে গেছিল সেটা অন্যায়, কারণ মানুষের রায়কে বাজারে বিক্রি যারা করে তাই সেটা সমর্থন করা যায় না। আজকে যে সমস্ত সংখ্যালঘু মুসলিম এলাকার থেকে তাহেরকে জিতিয়েছিল, হ্যাঁ, সেই তাহের যখন গিয়ে উল্টো দিকে ভোট দেয়, না না, আমার বক্তব্য যে ভোটারদের যে কারণে প্রার্থী নির্বাচন করলো ভোটারদের সঙ্গে বিশ্বাসঘাতকতা কিনা, এর দীর্ঘ আলোচনা প্রতিদিনই এটা হবে, কিন্তু দ্রুত একবার আপনাদের দেখাবো যে আজকে বিধানসভায় একদিকে আবার বলছি সর্বদলীয় বৈঠকে যোগ দিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন বিদ্রোহী ব্লক, আর কালীঘাট তৃণমূলের কাছে ডাক পৌঁছলো না। অন্যদিকে আবার লোকসভার বিদ্রোহী ব্লককে সমর্থন জানিয়ে আজকে লোকসভায় চিঠি জমা দিলেন রচনা বন্দ্যোপাধ্যায়। দেখুন, ভোটে ভরাডুবির পর কালীঘাট তৃণমূলে কার্যত রাহুর ছায়া। যত দিন যাচ্ছে ততই পরিস্থিতি খারাপ হচ্ছে। বিধানসভা লোকসভা দলে রাশ হারিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন সরকারের আমলে প্রথম সর্বদলীয় বৈঠক ও বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠকে ডাক পেলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পন্থী তৃণমূল বিধায়করা। ডাক পেলেন না মমতাপন্থী বিধায়ক অর্থাৎ শোভনদেব চট্টোপাধ্যায়, কুণাল ঘোষরা। অর্থাৎ বিশেষজ্ঞদের একাংশের মতে আসল তৃণমূল হিসেবে কার্যত আরও একবার শিলমোহর পড়ল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের উপর। এখানে কোনো কজন থাকলেন, কে সই করলো, এসবের কোনো ভ্যালু আইনত থাকার কথা নয়। অপোজিশন লিডারকে পদে যাকে বসানো হয়েছে তো স্পিকারের ইচ্ছায় স্পিকারের শ্যাডো। নিয়ম নীতি মেনে আমরা আমাদের যারা সমর্থন জানিয়েছিলেন তারা ফিজিক্যালি হাজির হয়েছিলেন প্রায় 98%। আর আমি তো একটা কথা আগেও বলেছি, যদি প্রয়োজন হয়, আমার তো মনে হয় দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে, ফ্লোরে টেস্ট হয়ে যাক। ফ্লোর টেস্ট করলেই তো আর বাইরে বাইট দেওয়ার এত মানে বিষয় থাকে না। তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে আগেই বিরোধী দলনেতার স্বীকৃতি দিয়েছেন স্পিকার। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে গেছে তৃণমূল। এই আবহে বৃহস্পতিবার থেকে শুরু হতে চলেছে বিধানসভার বাজেট অধিবেশন। তার আগে প্রথা অনুযায়ী সর্বদলীয় বৈঠক ও বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠক ডাকেন স্পিকার। বিরোধী দল হিসেবে এখানে সবাই উপস্থিত ছিল। লিডার অফ অপোজিশন এন্টাইটেলড হয়েছেন, সেই হিসাবেই তাকে আমি উল্লেখ করলাম। বিধানসভা ভোটে হারের পর সংসদেও ভেঙে খান খান হয়ে গেছে তৃণমূল। এখন আর মমতা বন্দ্যোপাধ্যায় নন, তৃণমূলের বিদ্রোহী সাংসদদের মুখে শুধুই নরেন্দ্র মোদী, অমিত শাহ ও শুভেন্দু অধিকারীর প্রশংসা। Under the leadership of Honorable Prime Minister Narendra Modi ji and Honorable Home Minister Amit Shah ji, they are looking into the affair of this merger. We'll work together with the NDA. আমরা সাংসদ, আমরা আজকে এনডিএ গভর্নমেন্টকে সাপোর্ট করছি। আমরা শুভেন্দু অধিকারীর পাশে রয়েছি, আমরা শুভেন্দু অধিকারীকে সাপোর্ট করছি। আমি জানি উনি ভালো কাজ করবেন। দিদি নম্বর 1 এখন বাংলাকে নম্বর 1 করতে চাইছেন? না না, বাংলাকে নাম্বার 1 করবে বিজেপি সরকার। পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছেন কুণাল ঘোষ। উনি নাম্বার 1 ঠিক আছে, কিন্তু দিদি নাম্বার 1টা তো জিতেছেন। এদেরকে এনে বসিয়ে যে কত বড় ভুল হয়েছে পলিটিক্যাল লোকের বদলে, এদের বসানো যে কি, তো যারা প্রার্থী করেছিলেন, আশ্বাস মানে ভরসা করেছিলেন, বিশ্বাস করেছিলেন, তারা বুঝতে পারে। পশ্চিমবঙ্গ সরকারে যিনি মুখ্যমন্ত্রী আছেন মাননীয় শুভেন্দু অধিকারী, তার সঙ্গে যোগ রেখেই আমাদের এলাকার যে উন্নয়ন এবং পশ্চিমবাংলার মানুষের সাথে যে কাজ সেটা আমরা করব। মঙ্গলবার লোকসভার সেক্রেটারি জেনারেলের কাছে গিয়ে এনসিপিআইতে যুক্ত হতে চেয়ে চিঠিতে সই করেন রচনা বন্দ্যোপাধ্যায়। বৈঠক করেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের সঙ্গেও। উজ্জ্বল মুখোপাধ্যায়, আশাবুল হোসেন ও বিজেন্দ্র সিংহর রিপোর্ট, এবিপি আনন্দ। আজকে সব থেকে আমার অবাক লাগছে যে আজকে সবাই অভিষেক ব্যানার্জিকে দায়ী করছেন। সব কিছু ঠিক আছে, তৃণমূল ভালো, তৃণমূল খারাপ, তৃণমূল সব চলছে। বাবুন ব্যানার্জি আজকে বিজেপি জয়েন করতে চাইছেন, কিন্তু বাবুন ব্যানার্জি কি মানে ভুলে গেছেন যে এই ছবিটি আপনার 16/10/2014 তারিখে বাবুন ব্যানার্জির নামে কসবা থানায় একটি অভিযোগ দায়ের হয়েছিল। আমি আজকের বর্তমান যিনি ডিজি আছেন পশ্চিমবঙ্গ পুলিশে, তার কাছে আমি অনুরোধ করব এই কসবা থানায় জমা পড়া 16/10/2014 তারিখের অভিযোগটা একটু তদন্ত করুন। একই সঙ্গে তদন্ত করুন পশ্চিমবঙ্গ এবং সল্টলেক এলাকায় যেখানে বয়স্ক বৃদ্ধরা থাকেন, যাদের সন্তানরা বাইরে থাকেন, তাদের বাড়ি বা ফ্ল্যাট কীভাবে দখল হচ্ছে, তার মধ্যে বাবুন ব্যানার্জির কোনো রকম ইনভলভমেন্ট আছে কি না, এটা একটু তদন্ত করার খুব প্রয়োজন আছে। আর আমি জাস্ট একটা কথা বলবো যে 30/11/2016 আমি একটি কমপ্লেন করেছিলাম, যেখানে গিয়াসউদ্দিন মোল্লা মিনিস্টার সেই সময় থাকাকালীন
আমি কোনো একটি চ্যানেলের হয়ে আমি স্টিং অপারেশন করেছিলাম এবং সেটা লাইভ দেখানো হয়েছিল কোনো একটি সংবাদ চ্যানেলে, যেখানে দেখা যাচ্ছিল যে শিশু পাচার হচ্ছিল, মানে শিশু বিক্রি হচ্ছিল। সেই অভিযোগে গিয়াসউদ্দিন মোল্লার নাম এসেছিল। তাহলে 30/11/2016 তৎকালীন ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ 2 জাভেদ শামীম IPS, তার কাছে একটি অভিযোগপত্র আমি নিজে জমা করেছিলাম। সেটার কেন তদন্ত হয়নি? সব কিছু অভিষেক ব্যানার্জি ঘাড়ে চাপিয়ে দিলে তো হবে না, কারণ তৃণমূল দলের মধ্যে আরও অনেক রথী মহারথী আছেন যারা আজকে এই পার্টিটা নষ্ট হওয়ার পিছনে তাদের মাথা কাজ করেছে। পয়েন্ট টেকেন। আমি এখান থেকে একবার, যেহেতু এত বিতর্ক হলো, একেবারে পরিষ্কার শুভেন্দু অধিকারীর বাড়ি, তখন বিরোধী দলনেতা, বাড়ির সামনে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন, কি ভাষায় বলেছিলেন, কোনো একেবারে চক্ষু কর্ণের বিবাদ ভঞ্জন করুন, বহুবার চলেছে। তা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে তত্ত্ব আজকে অনির্বাণ সামনে এনেছে একেবারে তা নয়, এবং ঠিক কি বলেছিলেন আমার মনে হয় এক্ষুনি দেখানো প্রয়োজন। অধিকারী গৌরব আর কি, অধিকারী গৌরব আর কি, এমনি তো জোকারের মতো মুখ, তারপর আবার বড় বড় কথা। আরে তোর বাপকে গিয়ে বল বাড়ি 5 কিলোমিটারের মধ্যে দাঁড়িয়ে আছে, যা করার হাই হাই, হিম্মত আছে, হিম্মত আছে এই মেদিনীপুরের মাটিতে, তোমার মাটিতে, তোমার পাড়ায়, তোমার এলাকায় দাঁড়িয়ে তোমায় চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে যাচ্ছে। অনির্বাণ, কোনো কনিষ্ক দ্বিধাদ্বন্দ্ব নয়, এই কনিষ্কদের মুন্ডু আছে। এবং আমি তোমায় বলে রাখি, শুভেন্দু অধিকারী সেই দিন আমরা ধরেছিলাম, যেদিন এটা বলা হয়েছিল, শুভেন্দু অধিকারী বলেছিলেন আমি ওনার থেকে 18 বছরের বড়, আমার সঙ্গে যতবার অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখা হয় আমি আপনি বলে কথা বলি। এখানে স্পষ্টভাবে এই বক্তব্য নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ল্যারিফিকেশনও আছে আপনাদের। আরে সেই ক্ল্যারিফিকেশন ওই কনিষ্ক মুন্ডুহীন কনিষ্ক নয়, মুন্ডু শুদ্ধই বলেছিল। আমরা মনে করি যে এটা অপসংস্কৃতি, এটা যার সম্পর্কে বলা হোক, প্রথম কথা একেবারে একজন বর্ষিয়ান রাজনীতিবিদ সম্পর্কের বলা, এবং অত্যন্ত কুরুচিকর, এ নিয়ে সন্দেহের অবকাশ নেই। সেটা আমি ধরে নিচ্ছি তর্কের খাতিরে 30 সেকেন্ডের জন্য কল্পনা করুন যে শিশির অধিকারী সম্পর্কে বলেননি। কোনো মানুষ সম্পর্কে এইভাবে পাবলিকলি বলা যায়? যাই হোক, আমি আসবো ববিবাবুর কাছে, এ নিয়ে আলাদা অনুষ্ঠান করতে হবে আমাদের। কিন্তু নিঃসন্দেহে 2024-এ যেরকম ভোট হয়েছিল, যা হয়েছিল ডায়মন্ড হারবারে, এবং যার ফলাফল হচ্ছে 7 লাখের মার্জিনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেতা, আপনার নথি কি বলছে? কিভাবে ওই ক্যামেরাগুলো, সিসিটিভি ক্যামেরা, সেইগুলো কি করে অকেজো করা হয়েছিল? দেখুন, এই যে আপনারা নিশ্চয়ই জানেন যে অভিষেক ব্যানার্জির এগেনস্টে আমি ইলেকশন পিটিশন করেছিলাম 7 লক্ষ, এবং মাননীয় যে আমাদের অনারেবল CM আছেন শুভেন্দু দা আমাকে নিজে ডেকেছেন। তখন আমি খুব অসহায় বোধ করছিলাম। অ্যাকচুয়ালি আমি ভোটে যখন আমার নামটা ঘোষণা হলো, আমি নিশ্চয়ই আপনাদের মিডিয়াতে প্রত্যেকেই বলেছিলাম যে যদি নিরপেক্ষ ভোট হয় 3 লক্ষ ভোটে আমি জিতবো, অভিষেকের জামানত জব্দ হবে। অনেকে তখন হেসেছিল। অ্যাকচুয়ালি ডায়মন্ডের টোপোগ্রাফি এবং ডায়মন্ডের কোনো কিছু ব্যাপারে কারো অভিজ্ঞতা না থাকার বলে তারা হেসেছিল। আমি তো 37 বছর হয়ে গেছে, আমি ওখানকার 20 বছর RSS এবং 17 বছর আপনার বিজেপির, আমি 3 টাইমস ক্যান্ডিডেট 2024। আমি জানতাম যে অভিষেককে কেমন লোকে ঘেন্না করে। আপনি বলেন উদাহরণ কি, ভাতের চাল এমন টিপলে যেমন বোঝে হলো, কিন্তু অভিষেক ব্যানার্জি যে MP অফিস, সেই বুথটা, মানে আমার বাড়ির বুথটা তো আমি তো জিতেইছি, তার পাশের বুথটা তো 119 ভোটে হয়ে হারে। তা যে লোকটা দিবারাত্র আসছে, সেখানে তো লোকে তার ফ্যান হওয়া উচিত। তা এত ছাপ্পা করলো, গণনার সময় কারচুপি করলো, আমরা সব বেরিয়ে ধর্ণা দিলাম, সেটা তো 119 ভোটে কি করছিল। আমার কাছে, আমি তো ইলেকশন পিটিশনের করেছি, তার কারণটা কি আমি নিয়ম মেনেই করেছি। এবং আপনার নিশ্চয় মনে আছে যে জ্ঞানেশ কুমারের আগে যে রাজীব কুমার, এই রাজীব কুমার না, পুলিশ কমিশনার রাজীব কুমার না, জ্ঞানেশ কুমার আগে যে CSC রাজীব কুমার, 543টা কেন্দ্রের মধ্যে একমাত্র কেন্দ্রের জন্য একটা সার্টিফাই করেছিল যে আমাদের রাহুল গোস্বামীকে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের জন্য তাকে ধন্যবাদ দিয়ে একটা চিঠি পাঠিয়েছিল। আমি সেটা দিয়ে দিয়েছিলাম আপনাদের সোশ্যাল মিডিয়াতে। কি এমন বিষয় হলো যে এটা করলেন উনি। এবার আমারও তো কিছু আছে, তা আমি এখান থেকে আপনার এই লেটারটা আমি পাই। সেই লেটারটা হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন, অফিস অফ দ্য চিফ ইলেকট্রাল অফিসার, এবং আরিজ আফতাবের বিরুদ্ধে, আরিজ আফতাবের সঙ্গে মমতা অভিষেকের যে লিয়াজো রয়েছে, এটা আমি বারবার নেক্সাস রয়েছে, আমি 2018 থেকে কিন্তু আমি বারবার বলে আছি। এই চিঠিতে হচ্ছে আপনার যারা ভেন্ডার ছিল CCTV 80,000 বুথের, তাকে চিঠি করছে হচ্ছে ইলেকশন কমিশনের অ্যাডিশনাল CEO। এই তার অ্যাডিশনাল CEO চিঠি, আমি অরিজিনাল আপনাকে পাঠিয়ে দিচ্ছি। কি আছে চিঠিতে আমি সংক্ষেপে বলছি। সিকিং ক্লারিফিকেশন রিলেটিং টু ওয়েবকাস্টিং ইন পার্লামেন্ট জেনারেল ইলেকশন 2024 and release of EMD. Dear sir,
I am directed to state that you had been assigned the work of live streaming webcasting for more than 80,000 polling stations in West Bengal from 6 a.m. till the end of poll during the Parliament General Election 2024, which were conducted in 7 phases from 19/4/2024 to 1st June 2024. আমাদের হচ্ছিল 7 জুনে, ডায়মন্ড হারবার 1st জুনে। সেখানে লিখছে, তাদেরকে লিখছে এডিশন সিও সিকিং ক্ল্যারিফিকেশন as to why more than 1,300 booths were offline at 8:30 a.m. and so many booths are showing offline after 3 p.m. টোটাল ডায়মন্ড হারবার হচ্ছে 1859টা বুথ, তার মধ্যে 1300টা বুথ হচ্ছে আপনার সকাল 8টা থেকে বন্ধ, একদম, বাকিগুলো হচ্ছে 3:30 থেকে বন্ধ। পুরো চিঠিটা পড়লে আপনি দেখতে পাবেন যে কি কি। তারপর আমি জাস্ট 2-1 লাইন বলছি, যেহেতু আপনাদের সময় কম। বলছে তার উত্তরে ওই ভেন্ডারের পক্ষ থেকে সিনিয়র ম্যানেজার ইমেল করছে যে ভাইড ইমেল সেন্ট অ্যান্ড 7:46 p.m. আচ্ছা, বলছে যে কেন ওয়েবকাস্টিং এ কোনো ক্যামেরা রয়েছে, বলছে ভাইড ইমেল সেন্ট অ্যান্ড 7:46 p.m. মানে সন্ধ্যা 7:46 পয়লা জুন, যেদিন ভোটটা হয়। On 1st June 2024, you stated that substances like Vaseline, Fevikwik, toothpaste had been applied on camera lenses and you were facing difficulties, especially in Diamond Harbour, Phalta, from elements that might uninstall and damage the cameras. Copy enclosed. ভাবা যায়। আমি বলছি, আমি এই সময়সীমা বাড়াচ্ছি এই অনুষ্ঠানের, অর্থাৎ যে সিসিটিভির মাধ্যমে সুষ্ঠু এবং অবাধ নির্বাচন করার কথা ছিল, সেই সিসিটিভি ক্যামেরা 1300টা বুথে বন্ধ থাকলো। শুধু নয়, ভেজলিন, ফেবিকুইক এই ধরনের পদার্থ দিয়ে সেগুলোকে অকেজো করে দেওয়া হয়েছে। আপনি আরেকবার লাইনটা পড়ুন। এই অভিযোগ মারাত্মক। আমি বলছি যে তথ্য প্রমাণ, আপনি এই নিয়ে আগে বলুন যে কোনো মামলা ইত্যাদি। আমি তো এই যে দেখছেন হাইকোর্টে আমি অ্যানেক্স করে দিয়েছি, আমার হিয়ারিং আছে আগামীকাল। হ্যাঁ, ঠিক আছে, চলবে। আচ্ছা, কোথায় না যে মানে ফলতায় ডায়মন্ড হারবারের মধ্যে 87% ভোট পড়লো, শেষ পর্যন্ত সেটাও 90% কাছাকাছি পৌঁছে। দেখুন, মাননীয় শুভেন্দুদা বিরোধীদলকে দিয়েছেন, বাঘের মতো উনি লড়াই করছেন, এমরিল্লাহ এসডি হয়ে গেছেন, এখন অন্য লয়ার থাকবেন, ওনারাই ঠিক করবেন। বিষয় হচ্ছে যে আপনার প্রথম 7 মাস প্রথম যে বিচারপতি ছিলেন অজিত কুমার, উনি তো ছেড়ে দিলেন, বললেন পার্সোনাল রিজনে 7টা মাস আমার সময় নষ্ট হলো। তারপর আমাদের সুগত মজুমদার উনি এলেন, ওনার এতেই হিয়ারিংটা হচ্ছে। এবং আমার হচ্ছে ইলেকশন পিটিশন নাম্বার 5। আপনি লাইনটা পড়ুন একবার। এখানে পরিষ্কার লিখছে যে সিকিং ক্ল্যারিফিকেশন অ্যাজ টু ওয়াই মোর দ্যান 1,300 বুথস ওয়ার অফলাইন at 8:30 a.m. and so many booths are showing offline after 3 p.m. Copy enclosed. কে দিচ্ছে? ইলেকশন কমিশনের অ্যাডিশন সিও। আর ইলেকশন কমিশন যাই সর্বাধিকারী যিনি রয়েছে সিএসি, তিনি দিচ্ছেন ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনে। এবং an email sent by at 7:46 p.m. on 1st June 2024, you stated that substances like Vaseline, Fevikwik, toothpaste had been applied on camera lenses and you were facing difficulties, especially in Phalta Diamond Harbour, from elements that might uninstall or damage the cameras. Copy enclosed. এবং আরো পরপর রয়েছে। আমি জয়ন্তর কাছে যাব। আমি বলছি, জয়ন্ত, এই নথি নিঃসন্দেহে মাননীয় বিচারপতিরা যাচাই করে নেবেন, আমাদের তো যাচাই করার উপায় নেই, কিন্তু এই চিঠি আমি বলছি এর সারবত্তা থাকলে এটা গণতন্ত্রের একটা লজ্জা। ঠিক যতটা লজ্জা যে ফলতায় যে কারণে পুনর্নির্বাচন করতে হলো, যে মেশিনের ইভিএম মেশিনের সামনে একজন দুষ্কৃতী দাঁড়িয়ে আছে, দুষ্কৃতীই বলবো, সেখানে ভোটাররা আসছে, তাদের ভোটার কার্ড দেখে সে টিপে দিচ্ছে। যিনি ভোটার, জেনুইন ভোটার, তিনি জানছেনও না, তার কোনো অধিকারই নেই যে তার পছন্দের প্রার্থীকে ভোট দেয়। এই জন্যই তো ফলতায় পুনর্নির্বাচন হয়েছিল। আমি বলছি এই ছবি তো 2024 সালের, কিভাবে ভোট হয়েছে? ডায়মন্ড হারবার নিয়ে অভিযোগ তো বহু বছরের, কিন্তু তৎকালীন প্রশাসন ইচ্ছে করেই এই ববিদার মামলাগুলিকে ক্রমশ পিছিয়ে দিতে। শুধু প্রশাসন কেন বলছো, এর ভেতরে ইসির ডেফিনেটলি, মানে আমি বলছি ইলেকশন কমিশন এটাকে অ্যালাউ করলো কেন? লোকসভা ভোট কমিশন যতটা সক্রিয়, জাতীয় নির্বাচন কমিশনের সমান ইলেকশন কমিশনকে ততটা সক্রিয় দেখেছি দেখিনি। আরো একটা কথা বলতে হবে, এবার ইলেকশন কমিশন একটা বড় সিদ্ধান্ত নিলেন, তা হলো ভোটের পরেও কয়েক মাস কেন্দ্রীয় বাহিনীকে রেখে দেওয়া। তুমি আজকের একটা দৃশ্য দেখো, জাহাঙ্গীর থানায় লকআপে রয়েছে এবং তাকে ছাড়াতে সাধারণ মানুষ সেখানে গিয়ে হাজির। সাধারণ মানুষ ওকে, ঠিক আছে, সাধারণ মানুষ সেখানে দুষ্কৃতিকারী তার স্ত্রীর নেতৃত্বে থানায় হামলা। এই তো ঘটনা। কেন্দ্রীয় বাহিনী না থাকতো তাহলে কিন্তু ওই ভায়োলেন্ট মবকে সামলানো মুশকিল হতো। যে ইলেকশন কমিশন আগের নির্বাচনগুলোতে সদর্থক ভূমিকা নেয়নি, তারা এর জন্য অবশ্যই দায়ী। এবং এই যে ববিদা মনে আছে
যেদিন ববিদা মার খান সেদিন আমাকে রাত্রে ফোন করেছিলেন এবং ছবিগুলি পাঠালেন। কেন মার খেয়েছিলেন? তার কারণ তখন কোনো নিরাপত্তা ছিল না এবং রাজ্য প্রশাসন কোনো রকম সাহায্য সহায়তা করেনি, হয়তো মারার পেছনে তাদের একটা ভূমিকা ছিল। আজকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে নির্বাচন কমিশন, তার সঙ্গে কেন্দ্রীয় বাহিনী। কেন্দ্রীয় বাহিনী না থাকলে মৃত্যুর হার অনেক বাড়তো এবং এইভাবে নজিরবিহীন একটা ভোট আমরা ক্যামেরার পেতাম উপরে না। দেখুন, হ্যাঁ। প্রত্যেকটা ইভিএম এর উপরে ক্যামেরা রয়েছে, দেখুন আপনাকে পাঠাচ্ছি, যাচ্ছে না, আপনি দেখুন এটাতে যে কিভাবে আপনার ক্যামেরার উপরে রেখেছে কে ভোট দিচ্ছে দেখা যাচ্ছে, এবং প্রত্যেকটা অভিজিৎ দাস ববির উপর সেলোটেপ লাগানো। মানে ভাবতে পাচ্ছেন যে এই ক্যামেরা ফিট করে রেখে দিয়েছে যে কাকে, প্রত্যেকটা কে কাকে ভোট দিচ্ছে যাতে সিসিটিভিতে দেখা যায়। এ ভোটারের কি নিরাপত্তা? উনি তো 2024-এ হ্যাঁ, উনি তো নিজের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার আগে 100 বার ভাববেন ওইখানে দাঁড়িয়ে যে যাদের এতটা ক্ষমতা যে ইভিএমটা সম্পূর্ণভাবে দৃশ্যমান, কাকে ভোট দিচ্ছেন দৃশ্যমান। এবং সানুবক্সে যে হোয়াটসঅ্যাপ চ্যাট যেটা এক্সপোজ করলাম, এই সানুবক্সে আমাকে বলছে যে কোনো কিছু হচ্ছে না। ভাবা যায় এই ছবি? আমি বলছি বিশ্বনাথ দা, আমার রাজ্য প্রশাসন তো বাদ দিলাম, নির্বাচন কমিশন কি করলো? আপনার সঙ্গে ফোন ধরেনি, জেনারেল অবজারভার পুলিশ ফোন ধরেনি। আপনার ওয়ার রুম থেকে আমি তারস্বরে বলেছি যে রেজাল্টটা হয়েছে, সেই রেজাল্টটা অবশ্যই কারচুপির রেজাল্ট, সেটা গণতান্ত্রিক রেজাল্ট নয়। মনে আছে তো? একদম মনে আছে। অন্তত আপনি রিকগনাইজ করলেন। না, আমি যাই মনে আছে, উনি বলেছিলেন যে এটা কখনোই হতে পারে না। আমাকে যখন আটকে রাখা হয়েছিল তখন বিশ্বনাথ দা বলেছিলেন যে কোনো প্রার্থীকে কিভাবে আটকে রাখা হয়। এবং এটা আপনাকে বলতে চাই যে ইভিএম কমিশনিং পর্যন্ত করতে দেয়নি। ইভিএম এ কমিশনিং মানে কি, ইভিএমটা আসলার পরে পলিটিক্যাল পার্টি রিপ্রেজেন্টেটিভের উপস্থিতিতে ইভিএম গুলোকে দেখা হয়, সেইখানে পর্যন্ত বিরোধী দলের এজেন্টদেরকে মারধর করে 2024-এ বের করে দেওয়া হয়েছিল। মানে প্রত্যেকটা স্তরে, প্রচার থেকে শুরু করে ইভিএম কমিশনিং থেকে শুরু করে ভোটের দিন থেকে শুরু করে কাউন্টিং, এভরি স্তরে কার্যত লুট করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের পরে এসে দাঁড়িয়ে মানে হাসি হাসি গলায় বলছে যে অভিষেক মানে ভারতবর্ষের মধ্যে মানে সবচেয়ে বেশি ভোটে জিতেছেন। লজ্জা লাগে না? যে কায়দায় ভোটে জিতেছেন, সেই ভোট যে কায়দায় অনিল বসু ভোটে জিতেছিল আরামবাগে, সেই কায়দায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোটে জিতেছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় গদগদ করে বলছেন যে সারা ভারতবর্ষের মধ্যে রেকর্ড ভোটে অভিষেক জিতেছে। লজ্জা থাকা দরকার ছিল। যে কায়দায় দিনের পর দিন উনি পঞ্চায়েত নির্বাচনগুলো করেছিলেন, চিৎকার করেছি আমরা চিৎকার করেছি। আর তৃণমূল কংগ্রেসের লোকরা বলছেন যে কুৎসা করবেন না, আপনারা রটনা করবেন না, আপনারা অপপ্রচার করবেন না, আর আপনারা যত আমাদের বিরুদ্ধে বলবেন তত ভোট বাড়বে। এই তো আমাদের শুনতে হয়েছে দিনের পর দিন। 15টা বছর শুধুমাত্র নির্যাতন আমাদের করেছে তৃণমূল কংগ্রেস। একটা অধ্যাপক হিসেবে সামান্যতম সম্মান পাইনি, সামান্যতম সমালোচনাটা যে মর্যাদা দেওয়া দরকার সেই মর্যাদাটা পর্যন্ত আমরা পাইনি। ভোটটা যে লুট হয়েছে দিনের পর দিন আমরা দেখেছি, বলেছি, বইপত্রে লিখেছি। এমন না যে আমি শুধু টেলিভিশনে বলি, আমার বইয়ে বুথের পর বুথ ধরে আমি লিখিয়ে দেখিয়েছি যে কিভাবে ভোট লুট হয়েছে। তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষা নেননি। শুধু তাই নয়, একটা আরো বেশি অগণতান্ত্রিক হওয়ার চেষ্টা করেছেন। আমি দুটো বাক্য বলবো। এক হচ্ছে যে কোথাও বৃত্ত সম্পূর্ণ হলো। আজকে সেই মমতা বন্দ্যোপাধ্যায় হাইকোর্টে গেছেন যে ভবানীপুরে তিনি হারেননি, শুভেন্দু অধিকারী জেতেননি, আসলে তিনি জিততেন এবং শুভেন্দু অধিকারী জোর করে তাকে হারিয়েছেন। আমি বলছি, আপনারা জানেন ভারতীয় বিচার ব্যবস্থার ওপর আমার সম্পূর্ণ আস্থা আছে, এই তো ন্যায় বিচার তারা নিশ্চয়ই দেবেন। কিন্তু আমি অন্য একটা কথা ভাবছিলাম যে বিশ্বনাথ চক্রবর্তী বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এসে ওই জয়কে কার্যত একেবারে সেলিব্রেশন মুডে ছিলেন। আমি বলছি যে নন্দরানী দল, তার আগে অনিল বসু, সেখানে অন্তত বামফ্রন্টে একজন বুদ্ধদেব ভট্টাচার্য ছিলেন, যিনি এই চ্যানেলে আমাকে সাক্ষাৎকারে বলেছিলেন যে অত্যন্ত অস্বস্তিকর, নন্দরানী দল যেটা করেছে আমি অস্বস্তিতে পড়েছি, এটা ঠিক হচ্ছে না। অন্তত সেই ঠিক হচ্ছে না, ভুল হচ্ছে এটা বলার একটা লোক ছিল। তৃণমূলে কেউ ছিল না। ওই 7 লক্ষের ওপর সেলিব্রেশন এবং বৈধতার শিলমোহর পরে আমি বলছি এই গণতন্ত্র যে ছবিগুলো দেখলাম এবং যে অভিযোগ, যে নথি, আবার বলছি নথি তো আমার যাচাই করার কোনো উপায় নেই, কিন্তু এই নথি সত্যি হলে মারাত্মক। এবং একই সঙ্গে আমি দায়ী করব তৎকালীন নির্বাচন কমিশনের লোকজনকে এবং অবশ্যই অধিকর্তা এবং আধিকারিকদের, যে তারা সব দেখে চোখ বন্ধ করে রইলেন। টুথপেস্ট দিয়ে, ফেবিকুইক দিয়ে, ক্যামেরা নষ্ট করে যে ভোটটা হলো, শুধু তো ববিবাবু বা অন্য প্রার্থীদের হার এবং একজন প্রার্থীর বিপুল জয়ের নয়,
জনরায়ের অপমান, গণতন্ত্রের অপমান, একবার নয় বারবার বলতে হবে। জয়ন্তকে ধন্যবাদ। জয়ন্ত জাহাঙ্গীরের কথা মনে করিয়ে দিয়েছে। আজকে অভিযোগ তার স্ত্রীর নেতৃত্বে থানায় হামলা হয়, কেন্দ্রীয় বাহিনীকে লাঠি চালাতে হয়। দেখুন। ফলতার একদা ত্রাস তৃণমূল নেতা জাহাঙ্গীর খান এখন হাজতে। এবার সেই জাহাঙ্গীর খানকে ছাড়াতে তার স্ত্রীর নেতৃত্বে হামলা হলো থানায়। যদিও কেন্দ্রীয় বাহিনীর তাড়ায় ছত্রভঙ্গ হয়ে গেল হামলাকারীরা। পালানোর পথ না পেয়ে পুকুরে ঝাঁপ দিল পুষ্পা বাহিনী। সাঁতরে ওপারে উঠে ফের পরিমরি করে ছুট লাগালো তারা। পুলিশ সূত্রে দাবি, সোমবার থেকে জাহাঙ্গীর খানের স্ত্রী লোক জড়ো করছিলেন। মঙ্গলবার তারা প্রথমে ফলতায় পথ অবরোধ শুরু করে, তারপর জাহাঙ্গীরের বাড়ির সামনে থেকে এগোতে শুরু করে ফলতা থানার দিকে। পুলিশ সূত্রে দাবি, তাদের কাছে খবর ছিল এই ভিড় জাহাঙ্গীর খানকে ছিনিয়ে নিতে এবং থানায় তাণ্ডব চালাতে পারে। এই প্রেক্ষাপটে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী অ্যাকশন শুরু করে। বাহিনী লাঠিচার্জ করতেই ছত্রভঙ্গ হয়ে যায় ভিড়। পালানোর পথ না পেয়ে পুকুরে ঝাঁপ দেয় হামলাকারীরা। 8ই জুন ভারত নেপাল সীমান্ত থেকে গ্রেফতার করা হয় তৃণমূল নেতা জাহাঙ্গীর খানকে। তারপর থেকে তাকে নিয়েই এলাকায় পুনর্নির্মাণ করছে পুলিশ। ফলতায় যার দাপট ছিল লাগাম ছাড়া, তাকেই কখনো দেখা গেছে হাত জোড় করে ক্ষমা চাইতে, কখনো রাস্তায় কান ধরতে। এবার তাকে ছাড়ানোর জন্য থানায় হামলা চালাতে গিয়ে পালানোর পথ পেল না পুষ্পা বাহিনী। পুকুরে ঝাঁপিয়ে পগার পার হলো তারা। যে জিহাদি শক্তি এর আগের সরকারের সময় পশ্চিমবঙ্গকে মুক্তাঞ্চল মনে করেছিলেন, তারা যদি সেই রূপ আবার দেখানোর চেষ্টা করে, আজকের সরকারের পুলিশ যখন এই যারা দুষ্কৃতকারী, এই যারা ক্রিমিনাল, তাদেরকে যখন লাঠিচার্জ করছে, তো তারা জলে ঝাঁপ দিচ্ছে। এটাই তো আইনের শাসন। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবারের ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে। পার্থপ্রতিম ঘোষ, দীপক ঘোষ, এবিপি আনন্দ। জয়ন্ত, কোন আইনের শাসন? থানায় হামলা, রক্ষা হয়েছে, নয়তো তো খবর হতো যে জাহাঙ্গীরকে ছিনিয়ে নিয়ে গেল উত্তেজিত জনতা। এটা একটা ভয়ঙ্কর প্রবণতা হতে পারে, এবং আমি বলবো এটা একটা ভয়ঙ্কর টেরার অ্যাটাকের শামিল। থানা থেকে বা লক আপ থেকে আসামিকে ছিনতাই করে নিয়ে যাওয়া, দল পাকিয়ে জাহাঙ্গীরের স্ত্রী, তিনি নাকি লোক জড়ো করছিলেন। আজকে তুমি ভেবে দেখো, ওখানে বোমা ফাটতে পারতো, ওখানে গুলি চলতে পারতো, ওখানে কেন্দ্রীয় বাহিনীকে প্রভোগ করা হচ্ছিল যাতে কেন্দ্রীয় বাহিনী গুলি চালিয়ে দেন। যা আগে হয়েছিল শীতলকুচির সময়, তোমার মনে আছে সে সময় কি একটা হইচই হয়েছিল। এবং বোঝো যে মোডাস অপারেন্ডিটা কি। যদি একটা গুলি চলতো তাহলে সারা বাংলা জুড়ে ভয়ঙ্কর কাণ্ড হতে পারত। এবং শীতলকুচিতে ওই মোডাস অপারেন্ডি অত্যন্ত সফল হয়েছিল। এখানে সফল হলো না, এটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গবাসীদের সৌভাগ্য। আমি জয়ন্ত একবার তোমায় থামালাম এই জন্য যে জাহাঙ্গীরকে নিয়ে এত কথা। আপনাদের মনে আছে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক সভায় সেই মণিমুক্ত যেগুলো ছিল, তার ভেতরে সব থেকে চর্চিত বোধহয় 26শে মার্চ 2018 সালে যখন জীবনতলায় কেন এই জাহাঙ্গীরকে শওকত ঢুকতে দেন না তা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী অভিযোগ করেছিলেন। কি বলেছিলেন আমি তারপরে আসবো, যে জেলায় ববিবাবু এখানে বসে আছেন সেই জেলায় অ্যাকচুয়ালি কাদের রাজত্ব চলেছে, কি চলেছে। আমি বলছি দুটো, একটা প্রতিবেদন একটা বক্তব্য থেকে পরিষ্কার হয়ে যাবে। রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন যে ওখানে বোমা বাঁধিস, তারপরে সে টিকিট পায় এবং সে বড় নেতা হয়। ঠিক এই জাহাঙ্গীরকে ঢুকতে দেয়া না দেয়া নিয়ে শওকতকে মৃদু, আমি বলছি যে একেবারে স্নেহের বকুনি কিভাবে দিয়েছিলেন এই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। আরেকবার দেখুন। প্রণাম দিদি, আমার এখানে খুব ভালো কাজ হচ্ছে, কিন্তু দিদি একটা আপনি বাস দিয়েছেন, কিন্তু একটা টার্মিনাল যদি হয় খুবই ভালো হয়। কি বাস টার্মিনাল? কোনখানটায়? জীবনতলায়। জীবনতলা কোনো বাস টার্মিনাল হওয়ার জায়গা? হ্যাঁ দিদি। মারপিট করিস আর বোম্বা দিস, ওখানে কোত্থেকে জীবনতলা মারপিট বাস টার্মিনাল? ওখানে কোনো সমস্যাই নেই একদম। আচ্ছা, জাহাঙ্গীরকে ঢুকতেই দাও না তোমরা, সমস্যাই নাই। জাহাঙ্গীরকে জীবনতলায় শওকত মোল্লা ঢুকতে দেন না। আমি বলছি যে এরা তো সব স্বনামধন্য মানুষ। এইবার আরেকজন স্বনামধন্য মানুষের কাছে আসতে হবে, তিনি হচ্ছেন শওকত মোল্লা, এই যাকে মুখ্যমন্ত্রী বললেন। আজকে এনআইএ চার্জশিট দিল যে ভাঙড়ে বোমা বিস্ফোরণ মামলায় মূল চক্রী হচ্ছে এই শওকত মোল্লা, যাকে স্নেহের বকুনি দিচ্ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। অবশ্যই এই প্রতিবেদন দেখাতে হবে। ভাঙড় বিস্ফোরণের মামলায় প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লাকে মূল অভিযুক্ত বলে উল্লেখ করে আদালতে চার্জশিট দিল এনআইএ।
বিধানসভা ভোটে নির্ঘণ্ট ঘোষণার মাত্র 6 দিনের মাথায় বিকট শব্দে কেঁপে ওঠে ভাঙড়ের চালতাবেড়িয়ার দক্ষিণ বামুনিয়া গ্রাম। স্থানীয় বাসিন্দারা অভিযোগ তোলেন, নির্মীয়মান এই ঘরে বোমা বাঁধার সময় বিস্ফোরণ ঘটে। এর পরের দিন সকালে উত্তর 24 পরগনার হাড়োয়ার রাস্তার ধার থেকে উদ্ধার হয় দেগঙ্গার গাংনিয়া এলাকার 178 নম্বর বুথের তৃণমূল সভাপতি মসিউর কাজীর ক্ষতবিক্ষত ও আংশিক ঝলসানো দেহ। এই মামলায় গত 4 জুন দিনভর শওকত মোল্লার খোঁজে চিরুনি তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রাক্তন তৃণমূল বিধায়কের বাড়ির পাশাপাশি তার অফিস, ছেলের রেস্তোরাঁ, আত্মীয়ের বাড়ি, পঞ্চায়েত সমিতির সহসভাপতির বাড়ি, বিস্ফোরণের দিন নিহত তৃণমূলের বুথ সভাপতির বাড়ি, ধৃত তৃণমূল নেতার বাড়ি এবং বিস্ফোরণের দিন ব্যবহৃত অ্যাম্বুলেন্স চালকের বাড়িতে হানা দেয় এনআইএ। টানটান নাটকের পর তার পরের দিন রাতে রুবির মোড় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূল নেতা শওকত মোল্লাকে গ্রেফতার করে এনআইএ। সেই মামলার 87 দিনের মাথায় মঙ্গলবার ব্যাংশাল কোর্টে 65 পাতার চার্জশিট জমা দিল কেন্দ্রীয় এজেন্সি। বিস্ফোরক আইনে চার্জশিট জমা দিয়েছে এনআইএ। চার্জশিটে শওকত মোল্লাকে মূল অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হয়েছে। এনআইএর দাবি, ভোটের আগে ভয় দেখানোর জন্য বোমা বাঁধা হচ্ছিল। ঘটনার সময় শওকত মোল্লা তৃণমূলের বিধায়ক ছিলেন। গোটা ঘটনার নেপথ্যে তিনিই ছিলেন। সাহস করে কেউ তার নাম বলতে পারেননি, তাই তার নামে তখন এফআইআর হয়নি। তদন্তে শওকত মোল্লা কোনো সহযোগিতা করছেন না বলে দাবি করেছে এনআইএ। দেখুন, এরা বলেছিল না খেলা হবে, তো জনগণ সত্যিকারের এদের সাথে খেলছে। তো এটা চলবে, এখন কিছুদিন মনে হয় চলবে, কারণ জনগণ এবার খেলছে তৃণমূল নেতাদের সাথে। যাকে দিয়েছেন তিনি বুঝবেন, তার লয়াররা বুঝবেন। এটা যদি প্রতিহিংসার চার্জশিট হয় তাহলে সেটা কোর্টে প্রমাণ হয়ে যাবে। চার্জশিট মানেই কিন্তু তিনি অপরাধী নন। চার্জশিট অনেক সময় যেটা সাজানো চায় একটা গল্প লিখে জমা দিতে পারে, বাকিটা কোর্টে হবে। মঙ্গলবার শওকত মোল্লাকে আদালতে পেশ করার সময় ওঠে চোর স্লোগান। প্রাক্তন তৃণমূল বিধায়ককে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। শওকত মোল্লাকে দেখে একের পর এক ডিম উড়ে এলো এবং তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হচ্ছে। আমরা দেখছি আইনজীবীদের একাংশ তারা কিন্তু মাতচোর মাতচোর বলে স্লোগান দিচ্ছেন এবং তার সাথে সাথে ডিম ছোড়া হলো শওকত মোল্লাকে লক্ষ্য করে। এনআইএর তরফে আবেদন করা হয় শওকত মোল্লাকে যাতে প্রেসিডেন্সি সংশোধনাগারে না রাখা হয়। তৃণমূল নেতার আইনজীবী বলেন, এবার ওর জেলটাও কি ঠিক করে দেবেন? এনআইএর আইনজীবী বলেন, আমরা ওর সুরক্ষার জন্যই বলছি। আবির দত্ত, আশাবুল হোসেন, দীপক ঘোষ, এবিপি আনন্দ। দেখুন, একটা অন্য কথা ভাবুন যে প্রশাসনিক বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তিনি পুলিশ মন্ত্রী, তিনি জানেন যে তার দলের একজন বোমা বাঁধে, অথচ তাকে তিনি প্রশ্ন করার অধিকার দিচ্ছেন, মৃদু সস্নেহে বকছেন, কিন্তু পুলিশি ব্যবস্থা নিচ্ছেন না। এটা গেল মুদ্রার একটা দিক। আরেকটা দিক ভাবুন, ওই প্রশাসনিক সভায় জেলার সমস্ত পুলিশের বড় কর্তারা বসে আছেন, যারা মুখ্যমন্ত্রীর কথা শুনছেন, স্বচক্ষে দেখছেন যে মুখ্যমন্ত্রী একজনকে বলছেন, এক নেতাকে বলছেন তুই বোমা বাঁধিস, তারপরেও সেই পুলিশ কর্তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না। আমি বলছি এ বিচিত্র। আজকে সজল উল্টো দিক থেকে যদি ভাবি, সেই দিন ওই ভুবনের মাসির গল্পের মতো যদি মুখ্যমন্ত্রী জেনে শুনে বোমা বাঁধার লোকটার বিরুদ্ধে ব্যবস্থা নিতেন, আজকে এনআইএ-কে চার্জশিট দিতে হতো না, মূল চক্রী হিসেবে চার্জশিট দিতে হতো না, ভাঙড়ে বিস্ফোরণের কেসই হতো না। ভুবনের উদাহরণটা ঠিক মিলল না, কারণ কানটাকেও কেটে নেয়নি। ভুবন তো কান কেটে নিয়েছিল না। তো আমি বলছি তার থেকেও ফ্যালাসিটা দেখুন আপনি, দুজনকেই জেড প্লাস ক্যাটাগরি, একজনকে এমএলএ রেখেছিলেন। এইভাবে যদি খেলাটা ঠিকভাবে নির্বাচন কমিশন না খেলতো তাহলে এই জাহাঙ্গীর এবার এমএলএ হয়ে যেত, এই জাহাঙ্গীর এমএলএ হয়ে যেত। মানে মুখ্যমন্ত্রী আসলে তিনি মুখ্যমন্ত্রী ছিলেন না, তিনি একটা ওই যে যেটা কুণালদাই সম্ভবত বলেছিলেন ডাকাত রানী। শওকতটা কি মাছ চোর, কে বলছে? ওর দলের লোকেরাই বলছে। আজকে জাহাঙ্গীরকে দেখে আপনি দেখেছেন, জাহাঙ্গীর ওই যে বাজার দিয়ে ঘুরছিল, যেখানে দোর্দণ্ড প্রতাপশালী লোক, সেখানে লুঙ্গি পরা লোকেরা ওখানে কি করছিল, টুপি পরা লোকেরা ওর বিরুদ্ধে কি বলছিল। এই যে 7 লক্ষ ভোটের কথা বলছেন, ফলতার ভোটের রেজাল্ট কি হয়েছে? এই যে 7 লক্ষ ভোটটা যে মানে লোকে বলে দুধে জল মেশায়, এই যে জলে দুধ মিশিয়েছে সেইটা এই রেজাল্টটা বোঝা যাচ্ছে। আপনি নিশ্চয়ই বলতে পারেন নির্বাচন কমিশনের ব্যর্থতা ছিল না ছিল সেটা নিয়ে আর আলোচনা করার কিছু লাগে না, রেজাল্টই বলে দিচ্ছে কোথাও না কোথাও লুপহোলস ছিল। কিন্তু আমি বলছি যে থ্যাঙ্কস টু গড যে এবারের নির্বাচনটা আমরা হয়তো এটাকে আরো 5 বছর আগে পেতাম,
সেটা হয়নি, কিন্তু আমরা যেভাবে পেয়েছি তার থেকে অন্তত এইটা প্রচার, মানে এটা যে ভগবান মুক্তি দিয়েছে বাংলার মানুষকে, এই বিষয়ে বলার কোনো অবকাশ নেই। এখানে যে কথাটা সজলবাবু বলছেন বা যেটা অভিজিৎবাবু বলছেন যে 24-এর নির্বাচনে বুথের ভেতর নানা কিছু করা হয়েছে, সেটা নিয়ে তিনি ইলেকশনে পিটিশন করেছেন, ভেরিফাইড, খুব ভালো কথা। একই জিনিস বা একই ধরনের অভিযোগ তো আমরা চৌঠা মেনিও করছি, সেই ব্যাপারে সজলবাবুরা কি কবে করছো? সেই কবে ক্ষেত্রে করছো? আর ইলেকশন কোথায় পিটিশন করেছো? ফাইল হয়েছে, কোথায় করেছো? ইলেকশন কবে করেছো? ছোট্ট প্রশ্ন, একদম ছোট্ট প্রশ্ন, কটা বুথে তৃণমূল কংগ্রেস কটা বুথে রিপোল চেয়েছিল? সেটা নিয়ে ইলেকশন পিটিশন ফাইল হয়ে গেছে, একই কথা একই অভিযোগ আমরা বলছি। গণনা কেন্দ্রে ফুটেজ দেখিয়ে দিলে বোঝা যাবে কত ভোট পেয়েছে। আমি আপনাকে বলি, ধরুন মমতা ব্যানার্জি আজকে একটা মামলা করেছেন, আরে দেখো এর আগেও করেছিলেন, সে রেজাল্ট কি হয়েছে আপনি জানেন। আমি বলতে চাই, মমতা ব্যানার্জি বেরিয়ে বলেছিলেন আমাকে মেরেছে গুঁতো, আচ্ছা বলেছিলেন ওখানে ভোট লুট হচ্ছে, আচ্ছা তিনি লিখিত দিলেন না কেন? তিনি লিখিত দিলেন না কেন? আরে ইমেল করতে বলা যেত, ইমেল করেছেন, ইমেল করেছেন। হারলে ভোট লুট হয়েছে এবং জিতলে দুর্ধর্ষ ভোট হয়েছে। কিন্তু আপনারা কি বলছেন? আপনারা জানেন ফেসবুক, ইউটিউব, এক্স, ইনস্টা, থ্রেড সমস্ত জায়গায় কিছু মন্তব্য আমরা তুলে দিই, কত শতাংশ মানুষ কি বলছেন। কয়লা চুরি, চাকরি চুরির পর এবার মাটি চুরির মামলা, তদন্তের ফাঁসে কি ক্রমশ জড়িয়ে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? 89% লোক মনে করছেন হ্যাঁ জড়িয়ে যাচ্ছেন, 10% লোক তা মানতে চাননি, 1% লোক বলতে চাননি। তৃণমূলের দুরবস্থার জন্য ভাইপো অভিষেককে দায়ী করলেন কাকা বাবুন বন্দ্যোপাধ্যায়। দলের পর এবার কি পরিবারের একাংশ অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই দোষী প্রমাণ করতে চাইছে? 76% মানুষ এই কথার সঙ্গে সহমত, 23% মানুষ একমত নন, 1% মানুষ বলতে চান। নতুন সরকারের প্রথম সর্বদলীয় বৈঠক থেকে বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠক, ডাক পেল ঋতব্রতর নেতৃত্বে বিদ্রোহী তৃণমূল। প্রথম ল্যাপে ব্রাত্য কালীঘাট তৃণমূল। বিদ্রোহীরা কি একে এক কদম এগিয়ে রইল এমনটা মনে করছেন 81% মানুষ, 17% মানুষ মানতে চাননি, 2% মানুষ বলতে চাননি। মন্তব্যে আসবো, সোমনাথ জানা লিখছেন এতদিন যে কত কিছু ধামাচাপা ছিল সেসব এবার সামনে আসছে। গৌরব কুণ্ডু লিখছেন শুধু অনন্ত ডাকাডাকি যেন না চলে, তদন্তগুলো যেন শেষ হয় সেটাও দেখতে হবে। শেখ শামীম লিখছেন ঘনিষ্ঠ গ্রেফতারের পথ ধরে আরও প্রভাবশালী গ্রেফতার হওয়ার সম্ভাবনা প্রবল। বন্দনা সিংহ রায় লিখছেন তাড়াতাড়ি তদন্ত করে শাস্তির ব্যবস্থা যেন করা হয়, এমন না হয় তদন্ত চলতেই থাকবে। অমর ধর লিখছেন চুনোপুটিরাই গ্রেফতার হচ্ছে, রাঘব বোয়ালটি কবে হবে? ঠিক এইখান থেকে অবশ্যই আমি আসব অ্যানিমেশনে। হজবরলর সেই বিড়াল বলেছিল ছিল একটা ডিম, হয়ে গেল দিব্যি একটা প্যাকপ্যাকে হাঁস। এ তো হামেশাই হচ্ছে। রাজনীতি তেমনই একটা বড় ধাঁধা, বুঝলেন তো। লোকসভায় দেখুন ছিল তৃণমূল, হয়ে গেল এনসিপিআই। আবার বিধানসভায় দেখুন ছিল একটা তৃণমূল, হয়ে গেল দুটো, আসল তৃণমূল আর কালীঘাট তৃণমূল। এমন ভোজবাজি এবার এ রাজ্যেও সম্ভব হচ্ছে। এই ভোজবাজি নিয়ে সামান্য রসিকতার জন্য আবার কেস দেবেন না প্লিজ। দেখুন, কেস দেবেন না প্লিজ। Yes! কেস দেবেন না প্লিজ। জয়ন্ত, আমি বলছি এই অভয়াকাণ্ডে একেবারে স্পষ্ট করে সিবিআইয়ের প্রথম নতুন করে রিওপেন হওয়ার পরে প্রথমবার কালকে টিম গেল। আমি বলছি এতদিন পরে
তথ্য প্রমাণের দিক থেকে কিছু কি অবশিষ্ট আছে, থাকা সম্ভব? দেখো, ব্যক্তিগতভাবে যেহেতু নিজে আমি মামলাটা করছি, আমি অভয়া নিয়ে কোর্টে কি হচ্ছে সে কথা বলবো না, কিন্তু একজন সাধারণ মানুষ হিসেবে আমি সবসময় মনে করে এসেছি অভয়া মামলাতে এখনো সুযোগ আছে, এবং এখনো যদিও অনেক দেরি এবং মহামান্য কলকাতা হাইকোর্টের বারবার ইন্টারভেনশনে অবশেষে যে 3 সদস্যের কমিটি তৈরি হয়েছে, যেখানে জয়েন্ট ডিরেক্টর তিনি এই সিটের প্রধান, তিনি সম্ভবত গতকালকেও গিয়েছিলেন। আমি কিন্তু ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এখনও স্কোপ আছে, এবং এখনও আমি বিশ্বাস করি যারা এই অপরাধের সঙ্গে, ঘৃণ্যতম অপরাধের সঙ্গে জড়িত, তাদেরকে ধরা সম্ভব। এবং এখনও কিছু তথ্য রয়েছে যে তথ্যগুলি নারচার করলে কিন্তু আসল অপরাধী অবধি পৌঁছানো সম্ভব। আমি জানি না যে সিবিআই এতদিন করলো না কেন, কি তাদের পেছনে ছিল বা কি তাদের উদ্দেশ্য ছিল, যে কলকাতা পুলিশ যে তদন্তটা করেছে ঠিক সেই তদন্তেই তারা শিলমোহর দিল, এবং আমরা কিছুতেই সিবিআইকে দিয়ে তদন্ত করাতে পারছিলাম না। মহামান্য কলকাতা হাইকোর্ট বারবার বিভিন্ন রায় দিয়েছেন, সিবিআই তবু দেখছিল না। এটা আমার কাছে খুব আশ্চর্য লাগে। এর ভেতরে আমি ঢুকতে পারিনি। আমার ব্যক্তিগত ধারণা, যদি সিবিআই এখনো একেবারে সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত করে, তাহলে বাংলা দেখবে ভয়ঙ্কর কি ঘটনা ঘটে রয়েছে, যার মূলে না পুলিশ পৌঁছেছে না সিবিআই পৌঁছেছে, এবং যে অফিসাররা পৌঁছননি, ইচ্ছে করে তারা যদি না পৌঁছন, তাদের বিরুদ্ধেও কিন্তু পদক্ষেপ নিতে হবে। বিশ্বনাথ আশাবাদী? দেখুন শুনুন, আমি একটা জায়গায় আশাবাদী এই কারণে, সেটা হলো যে মানে শেষ পর্যন্ত মানে চূড়ান্ত ন্যায় বিচার হবে এটা আমি বিশ্বাস করি না, কিন্তু ষড়যন্ত্রকারী, মাঝের ষড়যন্ত্রকারী যারা ছিলেন, যারা তথ্যটাকে লোপাট করবার চেষ্টা করেছেন, যারা দ্রুততার সাথে বডিটাকে পুড়িয়ে দিয়েছিলেন, এই ধরনের লোকগুলো, এগুলো তো এরা তো প্রোটেকশন পেয়েছে, এটা ফ্যাক্ট। এখনো তারা বহাল তবিয়তে আছে। ফলে আমার ব্যক্তিগত অ্যাসেসমেন্ট যে এই যে নতুন করে তদন্ত শুরু হলো, তাতে অন্তত পক্ষে যারা ষড়যন্ত্রকারী, যারা তথ্যটাকে লোপাট করছিল, যদি মানে যারা ওই রাত্রে মানে সেমিনার হলটাকে ভাঙতে এসেছিল, কার নেতৃত্বে এসেছিল, কারা সামনে এসেছিল, আমরা কিন্তু জানি না। আমার ধারণা এবার কোন মাথা যে চক্রান্তের অংশে ওই বাথরুমের সংলগ্ন এলাকাটা ভাঙা হলো, আমি নিশ্চিত সুমন্ত এই ধরনের লোক যারা তথ্যগুলো গোপন করেছিল, যারা দ্রুততার সাথে মরা দেহটাকে নিয়ে পোড়ানোর আয়োজন করেছিল, এই স্তরের লোকরা কিন্তু অন্ততপক্ষে এইবার কিন্তু জালে আসবে। সুমন, একটা লাইন, বাংলার মানুষ আর কটা দিন অপেক্ষা করুন। আমি কি কি তথ্য প্রমাণ দিয়েছি মহামান্য কলকাতা হাইকোর্টে আমি খুলে বলতে পারবো না, কারণ এটা সাবজুডিস, এবং মহামান্য কলকাতা হাইকোর্টে আমরা কথা দিয়েছি মামলা সম্পর্কে কিছু বলবো না। আর কটা দিন অপেক্ষা করুন। যদি সিবিআই আমাদের দেখানো পথে হাঁটে, তাহলে যে কি ভয়ঙ্কর কাণ্ড ঘটবে তুমি ভাবতে পারছো না। বাংলার মানুষ একটু সঙ্গে থাকুন। বাংলা মানুষ অপেক্ষা করে আছেন অনেক যন্ত্রণা বুকে নিয়ে, শুধু অভয়ার মা বাবা তো বটেই, তা বৃহত্তর প্রত্যেকে মানুষ, শুধু বাংলার মানুষ কেন বলছি, গোটা দেশের মানুষ এবং পৃথিবীর মানুষ অপেক্ষা করে আছেন যে এই মামলায় ন্যায় বিচার তারা পাবেন, ন্যায় বিচার তারা ছিনিয়ে আনবেন। আমি এইখান থেকে আমার পরের প্রতিবেদন, যেটা হচ্ছে আমাদের রাজনৈতিক সংস্কৃতি নিয়ে। আমি শুরু করেছিলাম যে ডিজে মন্তব্য দিয়ে, আসলে ডিজে মন্তব্যের থেকেও ঢের বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে, দেখুন বাংলার রাজনৈতিক সংস্কৃতির সঙ্গে যেভাবে হিংসা জড়িয়ে আছে, যেভাবে অন্যায় জড়িয়ে আছে, যেভাবে জোর করে ভোট জড়িয়ে আছে, এবং সেই ভোটের দিন বিরোধীদের কার্যত ভয় দেখিয়ে, মেরে, তাদের কোণঠাসা করে একটা অগণতান্ত্রিক পদ্ধতি দশকের পর দশক এই রাজ্যের মাটিতে চলেছে বাংলার মানুষ, সেইটার অবসান চান। আপনি লক্ষ্য করে দেখবেন আজকে যেটা ডিজে, এই কয়েক বছর আগে আমাদের ঘন্টার পর ঘন্টা আলোচনা করতে হতো চরম নিয়ে, তারপর নকুলদানা নিয়ে, পরিভাষা পাল্টে যায়, কিন্তু এই হিংসার সংস্কৃতি শেষ হয় না, নিঃসন্দেহে দুর্ভাগ্যের। দেখুন, ডিজে তো বাজবেই, এমন জোরে বাজবে কান ঝালাফালা করে দেবো। ক্ষমতার স্বাদ পাওয়া শুরুর আমলে যা ছিল চড়াম ঢাক, ক্ষমতা থেকে চলে যাওয়ার আগে সেটাই বদলে হয়েছে ডিজে বাজানো। 2011 থেকে 2026 গত 15 বছরে তৃণমূলের আমলে হুমকির বিবর্তনেরও সাক্ষী থেকেছে পশ্চিমবঙ্গ। তারাই নমিনেশন ফাইল করবে, তাদেরই গুড় বাতাসা দিয়ে জল দেবে, চিন্তা করার কোনো কারণ নাই। কোন পুজোতে ঢাক বাজে না? সারাদিন আনন্দ করে ভোট দেবে মানুষ, তার জন্যই চরম করে ঢাক বাজে। তৎকালীন হেভিওয়েট নেতা ও মন্ত্রীদের গলাতেও শোনা যেত হুঁশিয়ারি। আপনি সাপের সাথে কি ব্যবহার করেন? কখনো সাপ যদি ঘরে ঢোকে, কেউটে সাপ যদি ঘরে ঢোকে, কি ব্যবহার করেন? সিপিএমের সাথে সেই ব্যবহার করবে। বেলঘরিয়ার ওসি সুব্রত ভৌমিক দাঁড়িয়ে আছে, আমি বলেছিলাম যে একটা কানের গোড়ায় দেবো না,
তার সকালের পর খুঁজে পাওয়া যাবে না। যে মুখ দিয়ে মমতা ব্যানার্জির বিরুদ্ধে মিথ্যাচারণ করছেন, যে মুখ দিয়ে মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করছেন, সে মুখের ভিতরে থাকে চিপ থেকে টেনে মানুষ এবার প্রমাণ করবে গ্রামের মধ্যে যে মানুষ আপনাদের সাথে। তৃণমূলের ছোট বড় মেজ নেতাদের হুমকি হুঁশিয়ারি ট্র্যাডিশনে পরিণত হয়েছিল। আমরা বদলা নাই বদল চেয়েছি। যদি তোমরা মনে করো ওই কাঁথির বুনো মোষের কথাই শুনে লাফালাফি করবে আর গাছে তুলে দেওয়ার লোক অনেক থাকবে, নামানোর লোক কেউ থাকবে না। আমরা যদি মনে করি বদলার রাজনীতি করব, তাহলে কিন্তু সন্দেশখালীতে বিধানসভা বিজেপি পতাকা টাঙানোর লোক থাকবে না। থানা আমি বোম দিয়ে উড়িয়ে দেবো। ভয় পেও না, পুলিশ সরকারি চাকর, পুলিশ কোনো কিছু করতে পারবে না। কোনো শাসক সবসময় শাসক থাকে না, কিন্তু তাদের কথাগুলো থেকে যায়। কিন্তু দুর্ভাগ্যের কথা, কোনো দলই ক্ষমতায় থাকাকালীন অহংকার ঔদ্ধত্যকে ত্যায্য করতে পারে না। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.